নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি অফিসিয়াল, আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন সাথের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। বন্ধুরা, আজও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এক ভয়ঙ্কর গল্প, সুকান্ত দাসের কলমে পিথেরাস। আজকের গল্প পাঠে সায়ন্তন। ও ভালো কথা, তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যু ফাঁদ আসছে খুব তাড়াতাড়ি। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ঘরের মধ্যে একটা খসখস শব্দ যেন অনেকক্ষণ ধরেই হয়ে চলেছিল। এই মাত্র সেই শব্দটা শুনতে পায় নিলয়, আর শব্দটা শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা অদ্ভুত অনুভূতি তার মনে জেগে ওঠে। ঘরের ভেতর কেউ একটা ঢুকেছে, তার শরীর থেকে একটা অদ্ভুত পচা গন্ধ বেরিয়ে আসছে। গন্ধটা নাকে ঝাপটা মারছে বারবার, কিন্তু দরজা জানলা সব কিছু বন্ধ থাকা অবস্থায় একটা ঘরের ভেতর কেউ ঢুকবে কি করে? কথাটা মনে ভাবতেই এবার নিলয়ের অস্বস্তিটা যেন বেড়ে ওঠে। কতক্ষণ সে ঘুমিয়েছে তার ঠিক মনে পড়ে না। মোবাইলটা বিছানার একপাশের টেবিলের ওপর রয়েছে। সেটা হাতে নিয়ে যে টর্চের আলো জ্বালিয়ে দেখবে সেই অবস্থাটাও নেই। কিন্তু চোর নয় তো? যদি কোনো চোর হয়, কোনোভাবে ঘরের ভেতর ঢুকে পড়েছে আর এখন চুরি করার পথে বাধা পেয়ে নিলয়ের ওপর আক্রমণ করে বসে। এই সবই মনে মনে মুহূর্তের মধ্যে ভেবে নিয়েছিল নিলয়। কিন্তু ঠিক তার পরেই অদ্ভুত সেই গড় গড় শব্দটা সে শুনতে পায়। যেন ঘরের মধ্যে কোনো জন্তু অদ্ভুতভাবে গর্জন করছে। নিলয় একবার চিড়িয়াখানায় গিয়েছিল। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাঘকে গর্জন করতে শুনেছিল, অনেকটা তেমন। আর যে গন্ধটা ভেসে আসছে সেই গন্ধটাকে এবারে সে চিনতে পেরেছে। এটা কেমন যেন একটা অচেনা গন্ধ, তার সঙ্গে কেমন একটা ভ্যাপসা গরম বাতাস ভেসে এসে তার গায়ে লাগছে। অন্ধকারের মধ্যে এদিক ওদিক তাকিয়ে দেখে নেওয়ার চেষ্টা করে নিলয়। তারপর নিজের মনেই বলে ওঠে, কি ঘরে কে ঢুকেছে? মনে মনে কথাটা ভাবতে গিয়ে সে মুখে কথাটা বলে ফেলেছিল, আর ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। যেন মনে হয় এতক্ষণ ধরে ঘরের মধ্যে কেউ হেঁটে চলে বেড়াচ্ছিল, এখন নিলয়ের গলার স্বর শুনে থমকে দাঁড়িয়েছে। তারপর এক পা করে এগিয়ে আসছে নিলয়ের বিছানার দিকে। আর ঠিক সেই মুহূর্তে নিলয়ের পায়ের দিকে অন্ধকারে তাকিয়ে সে দেখতে পায় জ্বলতে থাকা দুটো চোখ। আর সেই দুটো সবুজ রঙের চোখ যেন আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। দুটো চোখের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য কেমন যেন হয়ে গিয়েছিল নিলয়। তারপরেই সম্বিত ফিরে পেয়ে সে নিজের শরীরটাকে টেনে নিয়ে যায় মাথার দিকে। ততক্ষণে কিন্তু সেই চোখটা পায়ের কাছ থেকে উধাও হয়ে গেছে। কোনো রকমে আস্তে আস্তে এগিয়ে গিয়ে নিলয় টেবিলের ওপর থেকে মোবাইলটা তুলে আনতে যাবে, তখনই একটা ব্যাপার বুঝতে পেরে তার গোটা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এতক্ষণ ধরে তার মাথার কাছে জানলাটা খোলা ছিল। গরমের সময় তাই মাথার কাছে জানলাটা খুলে রেখেই সে ঘুমিয়েছিল, কিন্তু সেই জানলা থেকে যে কোনো কিছু ভেতরে ঢুকবে তার কোনো সম্ভাবনা নেই। জানলায় মিহি জাল দেওয়া রয়েছে, সেই জাল পেরিয়ে কোনো কিছু ঘরে ঢুকতে পারবে না। কিন্তু সেই জানলার কাছে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। নিলয় পেছনের দিকে মাথা তুলে তাকানোর মতো সাহস পেল না, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিল জানলার কাছে যে এসে দাঁড়িয়েছে সে এখনো তাকিয়ে রয়েছে তার দিকে। আরও একটা ব্যাপার বুঝতে পেরে নিলয়ের বুকে হৃদস্পন্দন যেন থমকে গেল। যতক্ষণ ধরে সেই ঘরের ভেতর দুটো চোখ তাকিয়েছিল
ঠিক ততক্ষণ পর্যন্তই যেন জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে সে। অর্থাৎ ঘুম ভাঙার আগে থেকেই সে ওভাবে দাঁড়িয়ে দেখছে নিলয়কে। কিন্তু কেন, আর কে সে? মনের সমস্ত শক্তি একত্রিত করে নিলয় মাথাটা পেছনের দিকে ঘোরাবার চেষ্টা করতে গেল, কিন্তু বুঝতে পারল কোনো একটা অদ্ভুত আড়ষ্ট ভাব তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সে পেছনের দিকে ঘুরে তাকাতে পারছে না। পেছনের দিক থেকে যেন একটা অদ্ভুত কথা শুনতে পেল নিলয়। এবার কেউ যেন অদ্ভুত একটা দুর্ভেদ্য ভাষায় বলছে। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই সমস্ত কথা নিলয় ভালোভাবে শুনতে পেল না। শুধুই একটা কথাই যেন বারবার শুনতে পাচ্ছিল, কিন্তু এমন ভাষায় কে কথা বলছে? কে তুমি? আমার কাছে এসছো কেন? এবার জানলার কাছ থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। সেই হাসির শব্দটা এতটাই অদ্ভুত যে নিলয়ের মনে হচ্ছিল হাসির শব্দের সাথে সাথে যেন একটা গরম হাওয়া জামার সেই পাতলা জালের স্তর ভেদ করে ঘরের ভেতরে এসে ঢুকছে। ঘরের ভেতরটা কেমন যেন শুষ্ক হয়ে উঠছে। গরম থাকলেও এতক্ষণ ধরে কোনো রকমে ঘুমোতে পারছিল নিলয়, কিন্তু এখন যেন মনে হচ্ছে ঘরের মধ্যে পরিবেশটা আরও গরম হয়ে আসছে। জানলার কাছে দাঁড়িয়ে থাকা সেই অদেখা জিনিসটা আরও কিছু বলছিল, কিন্তু নিলয় তার কোনো কিছুই বুঝতে পারল না। হঠাৎ করেই তার নজর চলে গেল বিছানার কাছে পায়ের দিকে। সঙ্গে সঙ্গে সে দেখতে পেল সেই সবুজ চোখ, কিন্তু এখন একজোড়া নয়। তার পায়ের কাছে অন্ধকারের ভেতরে যেন অজস্র সেই সবুজ রঙের জোড়া জোড়া চোখ রয়েছে। আর নিলয় নিজেকে সামলাতে পারল না। একটা চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। বাঁচাও, বাঁচাও! নিলয়ের চিৎকারের সঙ্গে সঙ্গে তার পাশের ঘর থেকে ছুটে এলো অবিনাশ। তারপর ঘরের দরজায় ধাক্কা দিতে দিতে বলল, নিলয়, এই নিলয়, নিলয়, এই নিলয়, কি হলো? নিলয় তখনও ভয় কাটিয়ে উঠতে পারেনি। জানলার কাছে যে দাঁড়িয়েছিল সে যেন আস্তে আস্তে এবার পেছনের দিকে সরে যেতে লাগলো। মুহূর্তের জন্য নিলয় নিজের শরীরের ভয়টা কাটিয়ে জানলার পেছনের দিকে তাকিয়েছিল, আর সেই মুহূর্তের মধ্যে তার হৃৎপিণ্ডের গতি যেন বন্ধ হয়ে এলো। জানলার কাছে এসে যে দাঁড়িয়েছে তার মুখটা অদ্ভুত ভয়ঙ্কর, যেন মনে হচ্ছে একটা শেয়ালের মুখ বসানো হয়েছে তার মুখের কাছে। তার হাতে একটা অদ্ভুত দর্শন লম্বা লাঠি, আর সেই লাঠিটার ওপরে কি যেন একটা রয়েছে। সে দুর্বোধ্য স্বরে কিছু কথা বলে যেন আস্তে আস্তে পেছনের দিকে সরে যেতে লাগলো। নিলয়ের মাথার ভেতরটা ঝিমঝিম করছিল। কোনো রকমে উঠে দরজা খুলল, আর ঠিক তখনই হুড়মুড় করে ভেতরে এসে ঢুকল অবিনাশ। কি হয়েছে? এভাবে চিৎকার করলি যে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? নিলয় তাড়াতাড়ি টেবিলের ওপর থেকে মোবাইলটা তুলে নিল। তারপর তার আলো জ্বালিয়ে চারিদিকে ফেলে কিছুই দেখতে পেল না। ভয় পাওয়া গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, কি? একটু আগে ঘরের মধ্যে কে যেন ছিল। ওই জানালার কাছে কে একটা দাঁড়িয়েছিল। মাথাটা অনেকটা শিয়ালের মতো। অবিনাশ, তোর বাড়িতে কিছু একটা আছে জানিস তো? এখানে আসার পর থেকেই এসব হচ্ছে। অবিনাশ নিলয় বিছানার একপাশে বসে। তারপর তাকে শান্ত করার জন্য বলে, আরে এখানে কিছুই নেই, ওসব তোর মনের ভুল। এই দেখ, আমি তো এই বাড়িতে রয়েছি, আর তাছাড়া পাশে এই বাড়ির কেয়ারটেকারও রয়েছে। তুই তারপরেও কেন শুধু শুধু ভয় পাচ্ছিস বলতো? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না? আমি অন্ধকারে পায়ের কাছে এক গাদা সবুজ জ্বলন্ত চোখ দেখেছি। জানালার কাছে এসে আমায় অদ্ভুত ভাষায় কিছু বলছিল। অদ্ভুত ভাষায় কিছু বলছিল? কি বলছিল? সেসব কথা তো ভালো করে বুঝতে পারিনি, তবে যেন বলছিল লুকাত হান আল কায়াত। নিলয়ের মুখের কথাটা শুনে অবিনাশ প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপর তার মুখ থেকে কয়েকবার কথাটা শুনতেই অবিনাশের মুখটা কেমন হয়ে গেল। কি হলো? আমার মনে হচ্ছে কথাটার মানে তুই জানিস, তাই না?
না রে, ওসব কিছুই নয়। তুই ঘুমের ঘরে ভুল শুনেছিস। এখানে কে আসবে তোকে ভয় দেখাতে? আর তাছাড়া এই ঘরে তো কিছুই নেই। আমি তো ঢুকলাম, কই কিছু তো দেখতে পেলাম না। অবিনাশ মোবাইলের টর্চের আলোটা জ্বালিয়ে আরও একবার ঘরের চারিদিকে ফেলে। ঘরের চারিদিকে কোথাও কিছু নেই। সত্যি তো। নিলয় ভাবে, তাহলে সে কি স্বপ্ন দেখল? কিন্তু স্বপ্ন এত জীবন্ত হয় কি করে? এখনো যেন সেই বুনো গন্ধটা তার নাকে এসে ধাক্কা দিচ্ছে। জানলার কাছে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটাকে এখনো যেন অল্প অল্প অনুভব করতে পারছে সে। এমন বীভৎস মুখ কোনো মানুষের হতে পারে নাকি? রাতের মতো নিলয় আবার ঘুমিয়ে পড়ল। বাকি রাতে তেমন কিছু হলো না। পরদিন সকালে নিজের ঘর থেকে বেরোবার আগেই তার চোখ গেল ঘরের একপাশে একটা দেওয়ালের কাছে। একটা অদ্ভুত মুখোশ ঝোলানো রয়েছে সেই দেওয়ালে। মুখোশটার রং খানিকটা কালো আর একপাশটা টকটকে লাল। দেখে মনে হবে দুটো মুখোশের অর্ধেক অর্ধেক জুড়ে এমন একটা মুখোশ তৈরি করা হয়েছে। কৌতূহল হতেই নিলয় সেই দিকে এগিয়ে গেল। তারপর দেওয়ালের ওপরে ঝোলানো মুখোশটা হাত দিয়ে নামাতে যাবে, ঠিক এমন সময় বাইরে থেকে চেনা গলায় কেউ বলে উঠল, ওটায় হাত দেবেন না বাবু। সঙ্গে সঙ্গে পেছনের দিকে মাথা ঘুরিয়ে নিলয় দেখতে পেল রামচরণ এসে দাঁড়িয়েছে দরজার কাছে, তার হাতে চায়ের কাপ। ঘরে ঢুকে চায়ের কাপটা বিছানার উপর রাখতে রাখতে সে আবার বলল, আসলে এই বাড়িটা যারা তৈরি করেছিলেন ওটা তারাই ওখানে রেখেছে। ওই মুখোশে হাত দেওয়া বারণ। মুখোশটা অনেক বছর ধরে ওখানেই রয়েছে, তো যদি কিছু হয়ে যায় তাহলে আবার আমার উপরে। আচ্ছা রামচরণ, এখানে আশেপাশে শিয়াল আছে? হ্যাঁ, সে তো থাকতেই পারে। আশেপাশে জঙ্গল রয়েছে। তাছাড়া গ্রামের এদিকটায় লোকজন খুব একটা আসেও না, সে তো আপনারা জানেনও। কিন্তু কেন বলুন তো বাবু, রাতে ডেকেছিল নাকি? নিলয়ের মনে হচ্ছিল রাতে বিছানার পায়ের কাছে যে সেই সবুজ চোখগুলো সে দেখতে পেয়েছিল সেগুলো শেয়াল ছাড়া অন্য কিছু হতেই পারে না। এমন অদ্ভুত গড়গড় শব্দ শেয়ালেরই হতে পারে। কিন্তু রামচরণকে সে কিছু বলে না সে ব্যাপারে। রামচরণ এগিয়ে এসে মুখোশের দিকে তাকিয়ে দেখে নেয় একবার, তারপর বলে, এই মুখোশ বাবু এনেছিল অনেক বছর আগে। বাবু বলেছিল এই মুখোশ নাকি মিশর থেকে এসেছে। মিশরে কোন ইজিপ্ট নামে একটা জায়গা থেকে। কথাটা শুনে সঙ্গে সঙ্গে নিলয়ের শিরদাঁড়া দিয়ে যেন একটা বরফের স্রোত বয়ে যায়। বারবার তার মনে হচ্ছিল জানলার কাছে সে যাকে দেখতে পেয়েছিল তাকে যেন সে চিনতে পেরেছে, কিন্তু তার নামটা কিছুতেই মনে করতে পারছে না। এখন রামচরণের মুখে এই জায়গাটার নাম শুনে হঠাৎ করে তার মনে পড়ে গেল একটা কথা। কিন্তু সেটাই বা কি করে হয়? যদি সেটাই হয় তাহলে সেই সুদূর ইজিপ্ট থেকে এই পাণ্ডববর্জিত গ্রামে সে আসবে কি করতে? বাবু কিছু ভাবছেন নাকি? আর আপনার সাথে ওই আরেকটা দাদা বাবু বাইরে কোথায় যেন গেলেন। বললেন আপনি উঠলে আপনাকে চা দিতে। ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরে আসবেন। সে কি, অবিনাশ বেরিয়েছে? কিন্তু এখন সে গেল কোথায়? তা তো বলতে পারবো না বাবু, তবে সকাল থেকেই দাদাবাবু যেন কিছু একটা ভাবছিল। দুবার তোমার দরজার সামনে এলো, তোমায় ঘুমাতে দেখে আর ডাকেনি। ও আচ্ছা, তুমি এখন যাও, আর অবিনাশ এলে জানিও কেমন। রাতের ব্যাপারগুলো নিয়ে ভাবতে ভাবতে বেশ খানিকটা সময় কেটে গেল। অবিনাশ ফিরে আসতে নিলয় আর অবিনাশ মিলে দুজনে ঘর থেকে বেরিয়ে পড়ল। নিলয়ের মাথাটা একটু ধরে আছে, কিন্তু এভাবে ঘরে থাকলে তো চলবে না। তারা এখানে এসেছে বেড়াতে। দিন কয়েক এখানে ঘুরে বেরিয়ে আবার বেরিয়ে পড়বে শহরে ফিরে যাওয়ার জন্য। এই জায়গাটা আসলে অবিনাশেরই এক চেনা ভদ্রলোকের বাড়ি। তারা থাকে শহরে, বাড়িটা এখানে ফাঁকাই পড়ে থাকে। রামচরণ হলো কেয়ারটেকার, এখানেই থাকে। গ্রামের পথে হাঁটতে হাঁটতে একসময় অবিনাশ বলল, আচ্ছা নিলয়, তুই কাল রাতে যা দেখেছিলিস তা সবটাই কি সত্যি? মানে স্বপ্ন যে দেখিস নি তা তুই নিশ্চিতভাবে বলতে পারিস? হ্যাঁ বিশ্বাস কর ভাই, আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি সত্যি দেখেছি। এমনকি
এমনকি সকালে ওঠার পরেও সেই বুনো বুনো গন্ধটা আমার ঘরের মধ্যে ছিল। কাল রাতে নিশ্চয়ই আমার ঘরে কেউ এসেছিল, আর আমার জানলার কাছেও। আমি কোথায় গিয়েছিলাম বলতো? গ্রামে একজন মানুষ আছেন, বয়স্ক মানুষ, কিন্তু তার অনেক জ্ঞান, বিশেষত ইতিহাস নিয়ে সে অনেক পড়াশোনা করেছে। তুই যখন কথাটা বললি তখন এই কথাটা আমার যেন খুব চেনা চেনা মনে হচ্ছিল, তাই আমি ওনার কাছে গিয়েছিলাম। তোর কথাটা হচ্ছে আরবি ভাষার। এই আরবি ভাষায় এই কথাটা একটা মানে আছে। এই কথাটার মানে হলো সময় হয়ে এসছে বা সময় ঘনিয়ে এসছে। অবিনাশ কিন্তু শক্ত মুখে নিলয়ের দিকে না তাকিয়ে কথাগুলো বলছিল। গ্রামের পথে হাঁটতে হাঁটতে এবার নিলয় বলল, কিন্তু এই কথাটার মানে কি? কিসের সময় হয়ে গেছে? আর যদি আমি সত্যি কথাই শুনে থাকি, তাহলে এমন শেয়ালের মতন কোনো মানুষের মাথা হতে পারে? কথাটা বলেই নিলয়ের মনে পড়ে গেল ঠিক কার অমন মাথা হতে পারে। সে কথাটা তার নিজেরই মন বলছিল, কিন্তু হঠাৎ দুজনে একসাথে কথাটা বলে ওঠে, আনুবিস! কিন্তু সেই মিশরের আর ইজিপ্টের আনুবিসের যে গল্প প্রচলিত রয়েছে, সেই আনুবিস যদি থেকেও থাকে, তা সে এখানে আসবে কি করতে? আর এসব কথা আজকাল তো কেউ আর বিশ্বাসও করবে না। নিলয়, সব অবিশ্বাস সত্য হয় না। নিশ্চয়ই কাল রাতে কিছু একটা হয়েছে, এমন কিছু একটা যার জন্য তুই ওই সব দেখছিস। কই, এখানে আসার আগে তো তুই এমন কিছু দেখিসনি। এখানে এসে আমরা 2 দিন কাটিয়েছি, তার মধ্যে তো এমন কিছুই হয়নি। কাল সন্ধ্যের দিকে একবার ওই ঘরের দেওয়ালে ঝুলতে থাকা মুখোশটা নামিয়েছিলাম, আর একটু কৌতূহল হতেই মুখোশটা আর কি মুখের সামনে দিয়ে একবার পড়েছিলাম। নিলয়ের কথা শুনে অবিনাশ থমকে দাঁড়ায়। গ্রামের বাইরের দিকে একটা নদী রয়েছে, তার কাছাকাছি ওরা এসে পড়েছিল। অবিনাশের চোখে মুখে একটা চিন্তার ভাব ফুটে ওঠে। অবিনাশের চেহারাটা ছোটোখাটো, তবে তার চোখের দৃষ্টি বেশ উজ্জ্বল। মাথায় চুল রয়েছে। নিলয় একটু লম্বা আর রোগা হলেও তাকে ওই রোগা লম্বা চেহারার জন্য একটু বেশি লম্বা মনে হয়। গাছের তলায় দাঁড়িয়ে অবিনাশ বলল, ওই মুখোশটা তো আমিও দেখেছি। তুই ওই মুখোশটা খামোখা মুখে পড়তে গেছিলিস কেন? হ্যাঁ, বিশেষ কর আমি ইচ্ছে করে করিনি। ওই ঘরে সন্ধ্যের পর থেকেই মুখোশটা কেমন যেন আমায় টানছিল বারবার। মনে হতে মুখোশটা নিয়ে ঘরের আয়নার কাছে গিয়ে দাঁড়াতেই হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার মনে হলো যেন আমার ঠিক পেছনে কে একটা এসে দাঁড়িয়েছে, আর যে এসে দাঁড়িয়েছে তার গোটা শরীর যেন সাদা, তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মুহূর্তের জন্য আমার পেছনে দাঁড়ানো জিনিসটাকে দেখে আমার মামির কথা মনে পড়েছিল। তারপর মুখোশটা সরিয়ে ফেলতে দেখি কোথাও কিছু নেই, কিন্তু মুখোশটা থেকে কেমন একটা বুনো বুনো গন্ধ বেরোচ্ছিল। আর কাল রাতেই এসব হলো। আমার মনে হয় মুখোশে এমন কিছু একটা আছে যে রামচরণ বারবার ওই মুখোশটা ধরতে বারণ করছিল। আর তাছাড়া এখানে আসার আগে যাদের বাড়ি এটা, তারাও বারবার বলে দিয়েছিল মুখোশটা ধরতে না। মুখোশটা নাকি ভারী অদ্ভুত, ওটাকে ফেলে দিলে বা আগুনে পুড়িয়ে দিলেও ওটা আবার নাকি ফিরে আসে। এই কথায় নিলয়ে কেমন যেন চমকে ওঠে। চারপাশে রোদের আলো ধকধক করছে, কিন্তু তার মধ্যেও একটা অজানা ভয় যেন নিলয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে। বারবার তার মনে হচ্ছে এই নদীর জল, হাওয়ার শব্দ, গাছপালার শব্দ পেরিয়ে সে যেন অন্য কিছু শুনতে পাচ্ছে। একটা সুর ভেসে আসছে, একটা অদ্ভুত সুর কোত্থেকে যেন ভেসে আসছে। সেই সুর নিলয়ে কোনোদিনও শোনেনি, অথচ সেই সুর যেন বড্ড চেনা। আর তার সাথে ভেসে আসা সেই গরম হাওয়া আর বুনো গন্ধটা। আমার মনে হয় আমার কিছু একটা হচ্ছে, এমন কিছু যেটা অতি স্বাভাবিক নয়। ওই মুখোশটা পড়বার পর থেকেই এসব হচ্ছে। দেখ, আমার মনে হয় এখানে আমাদের থাকাটা ঠিক হবে না। আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে কাল সকালে আমরা এখান থেকে চলে যাব। আজকে রাতটা সাবধানে থাকিস, আর তুই যদি বলিস তাহলে আমি তোর ঘরে এসে থাকতে পারি। অবিনাশ কথাটা ভালোর জন্য বললেও নিলয়ের পৌরসত্বে যেন আঘাত লাগলো।
সে রাতে ভয় পাবে, তাই অবিনাশ তার ঘরে এসে ঘুমোবে এটা ঠিক মানতে পারল না। তাই সঙ্গে সঙ্গে সে বলে উঠল, আরে না না, তার কোনো প্রয়োজন নেই। আসলে মুখোশটা পরবার পর এমন একটা ব্যাপার হয়েছে, রাতে তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর কিছু হবে না, চিন্তা করিস না। একটু দুপুর হতেই ওরা বাড়ি ফিরে আসে। তারপর খাওয়া দাওয়া সেরে নিলয় ঘুমোতে চলে যায়। অবিনাশ অবাক হয়, নিলয় দিনের বেলা কখনো ঘুমোয় না, তাছাড়া সকাল থেকে তাকে কেমন ক্লান্ত, কেমন অবসন্ন বলে মনে হচ্ছে। এই গ্রামের সেই বয়স্ক লোকটা, যার ইতিহাসে অগাধ জ্ঞান, সেই নবারুণ হালদার অবিনাশকে অদ্ভুত একটা কথা বলেছে। ওই মুখোশটা শুধু অদ্ভুত নয়, ওই মুখোশের সাথে ইজিপ্টের একটা অভিশাপ লুকিয়ে রয়েছে। ওই মুখোশ যদি কেউ মুখে দেয় এবং তখন যদি অন্ধকার থাকে, তাহলে ওই মুখোশের আসল মালিক ফিরে আসে। যত দূরেই সে থাকুক না কেন, সে ঠিক আসবে, এবং যে ওই মুখোশটা পরবে তাকে একসময় তার কাছে নিয়ে যাবেই। আর এই কাজটা যাতে ভালোভাবে হয় তা দেখে মৃত্যুর দেবতা আনুবিস। তাই মুখোশটা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কিন্তু এখনকার দিনে এসব হয় নাকি? হ্যাঁ, মানে ইজিপ্ট, মিশর, আনুবিস, এই সমস্ত গল্প তো অনেক আগেকার। তুমি ঈশ্বরে আর ভূতে বিশ্বাস করো? না, এই সমস্ত আমি কিছুই দেখিনি, তাই এর কোনোটাই আমি বিশ্বাস করি না। তুমি হয়তো জানো, এক সময় আমি প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করেছি। এমন অনেক জায়গায় আমার ঘোরাফেরা করতে হয়েছে যেখানে আজ থেকে অনেক বছর আগের সভ্যতার চিহ্ন ছিল, অথবা সেই সমস্ত কিছু আমরা বিশ্বাস করতাম আর প্রমাণ না পাওয়ার আগে পর্যন্ত সেগুলো নিয়ে খনন কার্য চালাতাম। যদি খুঁজে বার করতে পারতাম তাহলে ভালো, আর না পারলেও কিন্তু মনে বিশ্বাস থাকতো কোথাও না কোথাও সেগুলো রয়েছে। তাই কোনো কিছু অবিশ্বাস করা মানেই তাকে উড়িয়ে দেওয়া ঠিক নয়। আনুবিস হলো মিশরের মৃত্যুর দেবতা। মিশরীয় দেবদেবীদের ক্ষমতা ছিল অনেক বেশি, আর তাদের সঙ্গে জড়িয়ে থাকা সামান্য কিছু আজ ঠিক সেদিনের মতোই ভয়ঙ্কর হতে পারে। মমির ভেতরে যে অভিশাপ থাকে তার কথা তো জানো। পিরামিড কিংবা মমি যারা খুঁজে বার করে তাদের সঙ্গে কি হয় সে ইতিহাস পড়েছ? কিন্তু এটা তো কোনো মমি কিংবা পিরামিড নয়, এটা তো একটা মুখোশ। ওই মুখোশটা ছিল একজন জাদুকরের। সেই জাদুকর ছিল আনুবিসের ভক্ত। সে মৃত্যুর সময় নিজের শরীর আনুবিসকে দান করে দিয়েছিল, আর ওই মুখোশটা ছিল তার মমির কাছে পিরামিডের মধ্যে। ওই মুখোশ যদি কেউ পরে, তাহলে ওই জাদুকরের আত্মা আবার ফিরে আসে, এবং তখন আনুবিস তাকে ফিরিয়ে নিয়ে যেতে আসে। যদিও এমন কথা আমি শুনেছিলাম। যে বাড়িতে তোমরা থাকতে এসেছো সেই বাড়িতে আজ থেকে অনেক বছর আগে যে ছিল তার সঙ্গে আমার বেশ পরিচয় ছিল। ওই মুখোশটা সেই এনেছিল, কিন্তু ওই মুখোশ কাউকে নিয়ে যেতে পারেনি আজ পর্যন্ত, আর তাই ওটা ওখানেই আছে। ওটা আগুনেও পড়ে না, কোথাও ফেলে দিলে আবার ফিরে আসে। তাই তোমরা সাবধানে থেকো, ওটা থেকে যত দূরে থাকবে ততই ভালো। অবিনাশ আর নিলয় দুজনেই মনে মনে সিদ্ধান্ত নেয় পরদিন সকালে তারা বাড়ি ফিরে যাবে। নিলয়ের শরীর দ্রুত খারাপ হতে থাকে। সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া সেরে সে আবার বিছানায় শুতে গিয়েছিল। বড্ড ক্লান্ত শরীর, তাই বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে দুটো চোখ বন্ধ হয়ে এসেছিল তার। যখন তার ঘুম ভাঙে তখন সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তার ঘরের বিছানাটা হঠাৎ করে যেন চলে এসেছে একটা অন্ধকার ঘরের মধ্যে। তার চারপাশে দেওয়ালের মধ্যে জ্বলছে অজস্র মশাল। মশালের আলোয় চারপাশটা অল্প অল্প দেখা যাচ্ছে। তার বিছানার ঠিক ওপরে একটা কফিন রাখা রয়েছে। নিলয় চিৎকার করার চেষ্টা করে, কিন্তু পারে না। তার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে না। নিলয় বিছানার উপর ধরফর করে উঠে বসতেই কফিনের ডালাটা আস্তে আস্তে খুলে যেতে থাকে, আর সেদিকে তাকিয়ে মশালের অল্প আলোয় নিলয় দেখতে পায় কফিনের ভেতর থেকে আস্তে আস্তে উঠে বসে একটা মমি।
আর সেই মমির মুখের ওপর লাগানো রয়েছে সেই মুখোশটা, যার অর্ধেকটা কালো আর অর্ধেকটা লাল। মমিটা নিজের সাদা কাপড় জড়ানো। একটা হাত দিয়ে মুখোশটা মুখের কাছ থেকে সরিয়ে ফেলল। ঠিক তখনই নিলয় দেখতে পেল তার দুটো লাল উজ্জ্বল চোখ যেন তার দিকে তাকিয়ে আছে। তার চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। ঠিক তখনই সেই অদ্ভুত সুরের সাথে সাথে দুর্বোধ্য ভাষায় কিছু কথা শুনতে পেল। যেন মনে হলো চারপাশ থেকে কারা যেন ছুটে আসতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে সেই মমিটা আবার কফিনের ভেতর শুয়ে পড়ল। আর তারপর নিলয় দেখতে পেল অন্ধকারে কারা যেন এসে দাঁড়িয়েছে কফিনের পাশে। আস্তে আস্তে কফিনটা খুলে ফেলল। তারপর সেই মমির হাত থেকে মুখোশটা টেনে নিয়ে তারা আবার অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। নিলয়ের চোখের সামনে সব কিছু যেন তালগোল পাকাতে শুরু করে একটু একটু করে। আর তারপর সে দেখতে পায় সে নিজের ঘরেই বসে রয়েছে, বিছানার উপরে উঠে বসেছে। কখন যেন এদিকে ওদিকে তাকিয়ে কোথাও কিছু দেখতে পায় না, আবার শুয়ে পড়তে যাবে, ঠিক তখনই তার মাথার ওপর জানলার কাছে আবার কেউ দাঁড়িয়ে রয়েছে। সেটা বুঝতে পারে, আর তার দুটো হাত জানলার জালের ওপর এসে পড়েছে। জালের ওপর অদ্ভুত খসখস শব্দ শুনে সে বুঝতে পারে কেউ তার ধারালো নখওয়ালা হাতটা জালের উপর বোলাচ্ছে। নিলয়ের মাথা থেকে পা পর্যন্ত একবার ভয়ে থরথর করে কেঁপে ওঠে। সে চিৎকার করার চেষ্টা করে, তার মুখ থেকে চিৎকার বেরোয় না। আস্তে আস্তে সে তার মাথাটা পেছনের দিকে ঘোরাতে চায়, আর ঠিক তখনই দেখতে পায় আরও একটা ভয়ঙ্কর দৃশ্য। আজ আর সেই জাল তাকে আটকাতে পারেনি, যেন জাল আর দেওয়ালটাকে অবলীলায় ভেদ করে আস্তে আস্তে ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে সেই শিয়ালের মাথাওয়ালা অদ্ভুত মানুষটা। তার ডান হাতে একটা লাঠির মতো কি যেন, সেই লাঠির মাথায় কি একটা রয়েছে। নিলয় তার দিকে তাকিয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। সে আবার নিজের মতোই দুর্বোধ্য ভাষায় কিছু বলে যায়, কিন্তু নিলয় তার কিছুই বুঝতে পারে না। এবার তার হাতে সেই লাঠিটা এগিয়ে গিয়ে দেয় ঘরের দেওয়ালে থাকা সেই মুখোশটার দিকে। আর ঠিক তখনই মুখোশটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসে নিলয়ের দিকে। নিলয়ের মাথার ভেতরটা ঝিনঝিন করতে থাকে। সে কোনো রকমে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলাটা যেন কেউ চেপে ধরেছে। মুখোশটা শূন্যে ভাসতে ভাসতে এসে তার মুখের ওপর যেন চেপে বসে যায়। নিলয় বুঝতে পারে মুখোশটা যেন তার চামড়ার সঙ্গে আস্তে আস্তে আঠার মতো লেপ্টে যাচ্ছে। সেই বুনো গন্ধটায় তার মাথা ঝিমঝিম করতে করতে একসময় দুটো চোখ বন্ধ হয়ে আসে। হাসপাতালের বেডে যখন নিলয়ের জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় তার মাথার কাছে অবিনাশ বসে রয়েছে। তার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক। তাছাড়া নিলয়ের বাবা মা দুজনে রয়েছে। বিছানায় উঠে বসতে যেতে সে বুঝতে পারে মাথাটা ভারী লাগছে। সেই বয়স্ক ভদ্রলোক তাকে বলে, এখন ওঠার চেষ্টা করো না নিলয়, তুমি টানা 3 দিন ধরে অজ্ঞান হয়ে রয়েছ। সেই লোকটা, সেই শিয়ালের মতো মাথাওয়ালা লোকটা, শিয়ালের মতন মাথা। নিলয়ের কথা শুনে তার বাবা মা একে অপরের মুখ চাওয়াচাই করে। তোর কি হয়েছে নিলয়? তুই ঘুমের মধ্যে ভুল বকছিলি। একটা শেয়ালের মতন মাথাওয়ালা লোক, তার হাতে একটা লাঠি, আর একটা কি যেন মুখোশের কথা বলছিলি, কিন্তু হ্যাঁ, আমার মনে হয় ও কোনো দুঃস্বপ্ন দেখছিল, তাই আবল তাবল বলেছে। এখন তো জ্ঞান ফিরেছে। আর তোমরা একটা কাজ করো, তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও। আমরা তো এখানে রয়েছি, আর কোনো অসুবিধা নেই। নিলয়, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা বাবা। তোকে এরকমভাবে দেখে আমরা সহ্য করতে পারবো না। আমরা বাইরে আছি, ডাক্তার এলে ডাক্তারের সাথে কথা বলবো। তুই বিশ্রাম কর বাবা। অবিনাশ নিলয়ের বাবা মাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে নিয়ে গেল। বয়স্ক ভদ্রলোক তার বেডের পাশে বসে কি যেন ভাবছিলেন। তাকে দেখে নিলয় বলল, কি হয়েছিল আমার? আর আপনি সেই নবারুণ? হ্যাঁ, আমি সেই। আমাকে অবিনাশ সব কথাই বলেছিল। আমার প্রথমেই সন্দেহ ছিল যে কিছু একটা হতে পারে, কিন্তু তোমাদের যদি সেদিনই ওখান থেকে চলে আসতে বলতাম
তাহলে বোধহয় ভালো হতো। বড্ড দেরি হয়ে গেছে। কি হয়েছে? আর ওই মুখোশটার ওই আনুবিসকে কেন আমি দেখতে পাচ্ছি? ওটা একটা অভিশপ্ত মুখোশ। ওটা তুমি পড়েছ বলেই ওই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু এখন এই বিপদ থেকে বাঁচার যে পথ রয়েছে সে পথ অতীব ভয়ানক। এই বিপদ থেকে এখন বাঁচার উপায় কি? আমাদের একবার যেতে হবে সেখানে। সেই ভক্ত জাদুকর পিথিরাসের একটা গুপ্ত পিরামিড আছে, আর সেখানেই সে রয়েছে। মুখোশটা যদি তুমি নিজের হাতে তার মুখে পরিয়ে দিয়ে আসতে পারো তাহলে এই বিপদটা কেটে যাবে। আর যদি সেটা না হয়? নবারুণ আর কোনো কথা বলল না। সে টেবিলের এক পাশ থেকে একটা আয়না তুলে নিলয়ের মুখের সামনে ধরতেই নিলয় নিজের মুখটা আয়নাতে দেখে কেমন যেন ভয় পেয়ে চিৎকার করে উঠল। আমার মুখটা এরম হলো কি করে? এ কি? নিলয় অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে দেখল এই 3 দিনের মধ্যে তার মুখটা অদ্ভুতভাবে শুকিয়ে গেছে। তার মুখটা দেখে মনে হচ্ছে তার মুখে যেন করটির উপর কেউ একটা পাতলা চামড়া বসিয়ে দিয়েছে। ততক্ষণে অবিনাশ এসে বসে পড়েছিল। অবিনাশ চিৎকার শুনতে পেয়েছিল। সেই নিলয় পাশে বসে শান্ত গলায় বলল, তুই বেশি চিন্তা করিস না। আমি সবাইকে বলেছি যে হঠাৎ করে তোর শরীরে কোনো রোগ দেখা দিয়েছে। হ্যাঁ, সেটাই তোর বাবা মা বিশ্বাস করেছেন। কিন্তু ভাই, এবার আমাদের একবার ইজিপ্টে যেতেই হবে। তুই কি পাগল হয়েছিস নাকি? ইজিপ্ট কি মুখের কথা? সেখানে যাওয়া না হয় বুঝলাম, কিন্তু সেই আনুবিসের সেই জাদুকর ভক্ত পিথিরাস না কি যেন নাম, তার পিরামিড মমি খুঁজে বার করা এত সহজ কাজ নয়। আমি জানি সহজ কাজ নয়, কিন্তু এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমাদের এটাই করতে হবে। আর সেখানে যাওয়ার সমস্ত ব্যবস্থা নবারুণবাবু নিজেই করবেন। তিনি ওখানে আগেও গেছেন কাজের জন্য, আর সেখানে তার বেশি চেনাশোনা রয়েছে। তাই আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। শুধু টাকা পয়সা যা খরচ হবে সেটা না হয় আমিই করব। তুই তো জানিস আমার বাবার ব্যবসা রয়েছে, তাই টাকার আমার অভাব নেই। তোকে আমি বিপদ থেকে উদ্ধার করবই। নিলয় তখনও বুঝতে পারছিল না আসলে ওরা সত্যি সত্যিই ব্যাপারটা বিশ্বাস করছে কি করে। একটা মুখোশের জন্য একটা মানুষের শরীর এমন বদলে যেতে পারে, আর সেই মুখোশটা ওই কোন এক মমির মুখের ওপর পরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আমার কিন্তু এসব এখনো বিশ্বাস হচ্ছে না। আর আপনি এত নিশ্চিতভাবে কথাগুলো বলছেন কি করে? কারণ এটা আমি এর আগেও দেখেছি। এর আগেও এমনটা হয়েছে। ওই মুখোশ যার কাছেই থাকে তারই বিপদ হয়। এত বড় বাড়ি থাকতে ওই পরিবারের লোকেরা সেখানে যায় না কেন? এত বছরে তারা ছুটি কাটানোর জন্য ওখানে আসেনি। প্রায় 4 বছর ধরে ওই বাড়িটা ফাঁকা পড়ে আছে। এর আগে একবার ওই মুখোশ আরও একজনকে নিজের বশে করেছিল। তারপর থেকে ওই পরিবারের লোকেরা আর ওখানে যায় না। তাকে ওরা বাঁচাতে পারেনি, তবে সেই সমস্ত ভেতরের খবর দেয়। হ্যাঁ, এখন মনে পড়েছে। ওই পরিবারের একজন মারা গিয়েছিল, তবে সবাই বলেছিল তার কোনো গুপ্ত রোগ হয়েছিল। হাসপাতালে চিকিৎসা চলছিল, কিন্তু তারপরও সে বাঁচেনি। আমি বাঁচব তো? আমি এভাবে বাঁচতে চাই না। আমি আবার আগের মতন হতে চাই। নিলয় কেমন যেন অধৈর্য হয়ে পড়ছিল। আশপাশের বেডের লোকেরা তার দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু ওরা এত আস্তে আস্তে কথা বলছিল যে কেউ শুনতে পাচ্ছিল না। এবার নিলয়ের চিৎকার সবাই শুনতে পেল। ডাক্তার এগিয়ে এলো, তাই কিছুক্ষণের জন্য গোটা ব্যাপারটা চাপা দিয়ে রাখলো ওরা সবাই। ইজিপ্টে ওরা এসেছে 3 দিন হয়েছে। নবারুণবাবুই সমস্ত ব্যবস্থা করেছিলেন। এখানে আসার সমস্ত খরচ বহন করেছে অবিনাশ। তবে নিলয়ের অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে। যেদিন ওই মুখোশ নিজে থেকে মুখে এসে লাগবে, তারপর প্রায় 21 দিনের মাথায় মারা যাবে, এমন কথাই নবারুণবাবু ওদের জানিয়েছিলেন। দেখতে দেখতে প্রায় দিন 10 হয়ে গেছে, অর্থাৎ ওদের হাতে রয়েছে এখনও আরও 10 দিন। নবারুণবাবু এখানে এসে কাজ শুরু করে দিয়েছে।
তার চেনা লোকেদের সঙ্গে কথাবার্তা বলে সেই জায়গায় যাওয়ার ব্যবস্থা করেছেন। পিরামিডের কাছে ঘুরতে যাওয়া যায়, কিন্তু পিরামিডের নিচে মমির সন্ধানে যাওয়া সহজ কাজ নয়। যদিও নবারুণবাবু একসঙ্গে প্রত্নতাত্ত্বিক বিভাগে ছিলেন, তবুও ভেতরে অনেক ব্যাপার রয়েছে। সোজা পথে সেখানে যাওয়া যাবে না, সেখানে যেতে হবে গুপ্ত পথে। রাতের অন্ধকারে মরুভূমির বুকে বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে তারপর ঢুকতে হবে সেই পিরামিডের ভেতর, যেখানে শুয়ে রয়েছে আনুবিসের সেই জাদুকর ভক্ত পিথেরাস। হোটেলে এসে কিন্তু নিলয় বড় অসুস্থ হয়ে পড়ল। টানা জ্বর, তাছাড়া ঘুমের মধ্যে বারবার ভুল বকতে থাকা। দুপুরের দিকে সে ঘুমিয়েছিল, তার পাশে বসে রইল অবিনাশ। হঠাৎ করে খোলা জানলার কাছে কি যেন দেখে অবিনাশ যেই জানলার দিকে এগিয়ে যেতে যাবে, অমনি দেখতে পেল নিলয়ের পায়ের কাছে বিছানার উপর একটা কালো কুচকুচে সাপ ফনা তুলে বসে রয়েছে। তার গায়ে রোদের আলো পড়ে যেন চকচক করছিল। অবিনাশ মুহূর্তের জন্য কেমন যেন হতভম্ব হয়ে গেল। সে তাকিয়ে রয়েছে নিলয়ের শুয়ে থাকা শরীরটার দিকে। রুদ্ধশ্বাসে অবিনাশ ঘরের একপাশে সরতে লাগলো, একটু একটু করে, কিন্তু ছুঁড়ে মারার মতো কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। টেবিলের ওপর একটা ফুলদানি রয়েছে, কিন্তু টেবিলটা অনেক দূরে। অত দূরে যাওয়ার আগে যদি সাপটা নিলয়কে, কথাটা ভাবতে ভাবতে অবিনাশ একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ঘরের দরজা খুলে ঘরে ঢোকেন নবারুণ হালদার। মুহূর্তের মধ্যে ব্যাপারটা দেখে টেবিলের একপাশে রাখা ফুলদানিটা দিয়ে বিছানার উপরে সাপটার কাছে ছুঁড়ে দেন, আর সঙ্গে সঙ্গে সাপটা এক লাফ দিয়ে নিচে নেমে কোথায় যেন মিলিয়ে যায়। তাড়াতাড়ি ঘরের জানলাটা বন্ধ করে দাও। অবিনাশ নবারুণ হালদারের কথায় হতভম্বের মতো জানলাটা বন্ধ করে দেয়। ওরা দুজন মিলে নিলয়ের কাছে এসে দেখে নিলয়ের শ্বাস প্রশ্বাস ক্ষীণ হয়ে আসতে শুরু করেছে। নারী অবস্থা খুব একটা ভালো না নবারুণবাবু, যদি আমরা কিছু করার আগে। 21 দিনের আগে কিছু হবে না। 11 দিন হয়ে গেছে, তাই ওর শরীর আস্তে আস্তে আরো খারাপ হতে শুরু করেছে। আস্তে আস্তে ওর গোটা শরীর শুকিয়ে ঠিক মমির মতো হয়ে যাবে, আর তারপরে ওই মুখোশটা ওর মুখে আবার নিজে থেকে এসে লেগে যাবে, আর তখন আনুবিস নিয়ে যাবে ওকে, এমনটাই লেখা আছে। কিন্তু তার আগেই আমাদের যা করার করতে হবে। অবিনাশ যেন ধৈর্য হারিয়ে ফেলছিল। এবার একরকম চিৎকার করে বলে উঠল, কিভাবে 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 নিলয় অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। 10 দিনের মধ্যে ওই পিরামিড খুঁজে বার করে তার মধ্যে এত বছর পর ওই মামির মুখে আমরা ওই মুখোশ লাগাতে কি পারবো? হ্যাঁ, তার আগেই যদি আর মুখোশ লাগানো হয়ে গেলেই যে নিলয় সুস্থ হবে তার কি নিশ্চয়তা আছে? আছে নিশ্চয়তা? ওই একটা পথ ছাড়া আমাদের হাতে কোনো রাস্তা নেই। তোমার কি মনে হয় আমি শুধু শুধু তোমাদের সঙ্গে এত দূরে এসেছি? আমি কত বড় কাজ ছেড়ে তোমাদের সঙ্গে এসেছি তা তুমি জানো? আমার এত বছরের রিসার্চ, আমার এত বছরের একটা কাজ ছেড়ে আমি তোমাদের সঙ্গে এসেছি শুধুমাত্র এই ছেলেটির প্রাণ বাঁচানোর জন্য। অবিনাশ বুঝতে পারে রাগের মাথায় সে বেশি কিছু বলে ফেলেছে, তাই বলে, আপনি কিছু মনে করবেন না। আসলে চোখের সামনে নিলয় এমন অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আপনি কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। এখনো কিছুই দেখোনি। যখন শরীরের চামড়া আর হাড় এক জায়গায় হয়ে যাবে তখন সে দৃশ্য সহ্য করতে পারবে না। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, 2 দিন পর রাতের বেলা আমরা বেরোবো, কিন্তু নিলয়কে নিয়ে যেতে হবে। আসল কাজটা ওই করবে। এই অবস্থায় নিলয়কে নিয়ে কিভাবে? সেদিন রাতে হোটেলে অবিনাশ ও নিলয় এক ঘরে ঘুমিয়েছিল। অনেক রাতে নিলয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সে বুঝতে পারে তার নিঃশ্বাস যেন আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসতে শুরু করেছে। বুকের ভেতর যেন অদ্ভুত কষ্ট হচ্ছে। সেই বুনো গন্ধটা তাকে চারপাশ থেকে যেন জড়িয়ে ধরে রেখেছে। একটা গরম বাতাস যেন তার গায়ে বারবার এসে ধাক্কা মারছে, অথচ ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ। অপরদিকে তাকাতেই অবিনাশকে দেখতে পায়
সোফার ওপর শুয়ে রয়েছে। নিলয়ের একটু দুঃখ হয় তার জন্যই সমস্ত কিছু হয়েছে। সে যদি সেদিন সন্ধেবেলায় মুখোশটা নিজের মুখে না পড়তো তাহলে এমন কিছুই হতো না। সামান্য একটা মুখোশের জন্য যে এত কিছু হয়ে যেতে পারে সে কথা সে নিজেও কি ভাবতে পেরেছিল? হঠাৎ করে কথাটা শুনেই নিলয়ের দৃষ্টি সজাগ হয়ে যায়। ঘরের মধ্যে এদিক ওদিক তাকিয়ে প্রথমে সে কিছু দেখতে পায় না, তারপর সে দেখতে পায় ঠিক যে সোফায় একটু আগে সে অবিনাশকে শুয়ে থাকতে দেখেছিল সেই সোফাতেই বসে রয়েছে মৃত্যুর দেবতা আনুবিস। তার মাথায় সেই মুকুট, তার মাথাটা ঠিক শিয়ালের মতো। সেই শিয়ালের মাথায় দুটো উজ্জ্বল চোখ তার দিকেই তাকিয়ে রয়েছে। তার মুখে ধূর্ত শ্রীগালের হাসি। গোটা শরীরে মিশরীয় কায়দায় পরে রাখা পোশাক। ঘরের মধ্যেটা সেই অদ্ভুত সুর ভেসে চলেছে, যে সুর শুনতে শুনতে নিলয়ের গোটা শরীর কেমন যেন জ্বালা করতে শুরু করেছিল। আনুবিসের একটা হাতে ধরা রয়েছে সেই লাল আর কালো মুখোশটা। আনুবিস একটা হাত বাড়িয়ে মুখোশটা এগিয়ে দিল নিলয়ের দিকে, কিন্তু নিলয় দুটো হাত দিয়ে নিজের মুখে চেপে ধরে চিৎকার করে উঠল, না না, চলে যাও, চলে যাও এখান থেকে। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আনুবিস আবার হেসে উঠল, আর তার হাসির সঙ্গে সঙ্গে সেই সুর যেন বাড়তে শুরু করেছে। নিলয় যেখানে শুয়েছিল বিছানার পাশে তার জন্য ফল রাখা ছিল। ফলের পাশে একটা ছুরি ফল কাটার জন্য। নিলয় মুহূর্তের মধ্যে সেই ছুরিটা এক হাতে তুলে ধরল। তারপর ছুরিটা আনুবিসের দিকে বাগিয়ে চিৎকার করে বলে, চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, নইলে কিন্তু ছুরি দিয়ে। আনুবিস তখনও সোফায় বসে বসে হাসছে। নিলয় আর নিজেকে সামলে রাখতে পারল না, বিছানা ছেড়ে আস্তে আস্তে নেমে এলো নিচের দিকে। তারপর সেই হাতের ছুরিটা তাক করে আনুবিসের চোখ লক্ষ্য করে এগিয়ে গেল নিলয়। তারপর বলল, আমায় নিয়ে যাবে? হ্যাঁ, আমায়? কথাটা বলেই হাতের ছুরিটা আনুবিসের চোখ লক্ষ্য করে এগিয়েছে। ছুরিটা ঠিক চোখে গেঁথে দিতে যাবে, ঠিক সেই সময় তার একটা হাত আর বুকের কাছটাকে যেন চেপে ধরলো। তারপর বলল, হ্যাঁ নিলয়, কি করছিস তুই নিলয়? আমায় ছুরিতে মারতে যাচ্ছিস কেন? হতভম্বের মতো নিলয় সামনে তাকিয়ে দেখলো একটু আগে যেখানে আনুবিস বসেছিল সেখানে বসে রয়েছে তার বন্ধু অবিনাশ, আর সে এক্ষুনি হাতে ধারালো ছুরিটা তার চোখে ঢুকিয়ে দিতে যাচ্ছিল। হঠাৎ করেই নিলয়ের হাত থেকে ছুরিটা মাটির ওপর পড়ে যায়। অদ্ভুত শব্দে ঘরটা কেঁপে ওঠে। নিলয় অবিনাশের ঠিক পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, কি হচ্ছে আমার অবিনাশ? আমার কেন এমন হচ্ছে? আমি মরতে চাই না অবিনাশ, আমি মরতে চাই না। আমার বুকের ভেতরটা যেন বন্ধ হয়ে আসতে চাইছে। আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। ওই দেখ, বাইরে থেকে আবার সেই সুরটা ভেসে আসছে। বাইরে থেকে কোন সুর ভেসে আসছে? হ্যাঁ, এখন তো রাত হয়ে গেছে, কোথাও কোনো সুর নেই ভাই। ঘরের সব দরজা জানলা বন্ধ। শুনতে পাচ্ছিস না তুই? ওই তো সেই সুরটা ভেসে আসছে। আমার মাথার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। নিলয় দুহাতে নিজের মাথাটা চেপে ধরে। নিজের মাথাটা ঘরের মেঝেতে ঠুকতে শুরু করে। এমন অদ্ভুত ঘটনায় অবিনাশ যেন ঠিক হয়ে গেল। তাড়াতাড়ি এসে নিলয়কে জাপটে ধরে, তারপর চিৎকার করে বলে, নিলয়, এমন করিস না, নিজের কোনো ক্ষতি করিস না নিলয়। আমরা 2 দিনের মধ্যেই পৌঁছে যাব সেখানে, আর তারপরে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমি জানি ও আমায় নিয়ে যাবে। ওই মুখোশটা আর আমাকে নিয়ে যাবে ওই আনুবিসের কাছে।
কথা বলতে বলতে নিলয় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। অবিনাশ তাকে তুলে আবার বিছানার ওপর শুইয়ে দেয়, মুখে জলের ছিটে দেয়। কিছুক্ষণ পর নিলয়ের জ্ঞান ফিরলেও আবার সে ঘুমিয়ে পড়ে। তারপর গোটা রাত অবিনাশ সোফায় জেগেই কাটিয়ে দেয়। মরুভূমির তপ্ত গরম বালির মধ্যে দিয়ে ওরা তিনজন হেঁটে চলেছে। ওদের সঙ্গে রয়েছে আরও একজন, এক স্থানীয় বাসিন্দা। তার নাম ইত্তান। ইত্তান এখানকার সমস্ত কিছুই চেনে। সে সামনের দিকে হাঁটতে হাঁটতে স্থানীয় কোনো ভাষায় নবারুণ হালদারের সঙ্গে কথা বলছিল। এখানে আসার পর অবিনাশ আর নিলয় বুঝতে পেরেছে নবারুণ ভট্টাচার্য আসলে মিথ্যে বলেনি। ভারতবর্ষের ওই একটা অজপাড়াগায় থাকলেও নবারুণ হালদারের বাড়িতে কিন্তু অজস্র ইতিহাসের বই রয়েছে। তাছাড়া আরও অনেক কিছুই তার বাড়িতে রয়েছে যেগুলো অবিনাশ দেখেছিল, নিলয় দেখেনি। এবার তার সঙ্গে ইত্তানকে এভাবে কথা বলতে দেখে নিলয় আস্তে আস্তে বলল, লোকটাকে এতটা জ্ঞানী কিন্তু মনে হয়নি, তবে এখানে আসবার পর বুঝতে পারছি লোকটার অনেক চেনাশোনা রয়েছে, লোকটার অনেক জ্ঞান। ওখানে গিয়ে প্রথমে আমার নবারুণ হালদারের সঙ্গেই পরিচয় হয়েছিল। ওটা শুধু জ্ঞানী নয়, লোকটার ইতিহাস ছাড়াও আরও অনেক কয়েকটি বিষয়ে ডক্টরেট ডিগ্রি আছে। তিনি ওভাবে থাকেন বলে। শহরে থাকলে উনি বেশ নাম করতে পারতেন, তবে ওনার ওসব চায় না। উনি নিজের মতো থেকে পড়াশোনা করে আরও গোপন গোপন রিসার্চ করতে চান। আমার শরীরটা যেন হাজারও বেশি খারাপ মনে হচ্ছে। মনে হচ্ছে আর একটু হাঁটলেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। আমি তো আছি, তুই চিন্তা করছিস কেন? হ্যাঁ, আমাদের যে কতটা হাঁটতে হবে সেটাই হলো আসল সমস্যা। আর খুব বেশি দূরে হাঁটতে হবে না, আর মিনিট 20 মতো হাঁটলেই হবে। ওই তারাটাকে লক্ষ্য করে আমাদের হাঁটতে হবে। ওই তারাটা যখন ওই পিরামিডের একদম মাথার কাছাকাছি চলে আসবে তখন আমরা থেমে যাব। এখানকার দেশ বেশ উন্নত হয়ে গেছে, কিন্তু এই পিরামিড আর মরুভূমির কাছে এলেই যেন মনে হয় অনেক বছর আগেকার মিশরীয় সভ্যতার কাছে এসে পৌঁছেছি। একটা সুর শুনতে পাচ্ছিস? একটা অজানা সুর, অথচ মনে হচ্ছে সে সুরটা আমি চিনি। কোথায়? কোন সুর? কোথায়? আমরা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, নিলয় এদিক ওদিক তাকালো। আকাশে চাঁদ আর তারা ছাড়া আর কিছু নেই। চারপাশটা যেন ঘন অন্ধকার। আকাশ থেকে আসা সামান্য সাদাটে আলোতে ওরা সামনের পথে চলেছে। সঙ্গে করে ওরা কিছুই আনতে পারেনি। ইত্তান বারবার ওদের নিষেধ করেছিল ওই পিরামিডের নিচে মমির মধ্যে কোনো কিছু নিয়ে যাওয়া চলবে না, এমনকি ওদের হাতে গলায় যা কিছু ছিল হোটেলে খুলে আসতে হয়েছিল। সঙ্গে করে শুধু নবারুণ হালদার নিয়ে এসেছিল ওই মুখোশটা, তাও আবার কাপড়ে জড়িয়ে। নিলয় এদিক ওদিক তাকাতেই মনে হলো অন্ধকারে মরুভূমির মধ্যে কারা যেন এসে দাঁড়িয়েছে। তাদেরকে সে দেখতে পাচ্ছে, কিন্তু তাদের অন্য কেউ দেখতে পাচ্ছে না। অবিনাশ, অন্ধকার থেকে কারা যেন আমাদের দিকে হেঁটে আসছে। নিলয় কথাটা এত জোরে বলেছিল যে সামনের দিক থেকে নবারুণ আর ইত্তান দুজনেই থেমে গেল। অবিনাশ নিলয়কে ভালো করে শক্ত করে ধরে বলল, ওখানে কেউ নেই নিলয়, ওখানে কেউ নেই, তুই ভুল দেখেছিস। এতক্ষণ পরে ইত্তান সোজা এসে দাঁড়ালো নিলয়ের সামনে। নিলয়ের চেয়ে এসে বেশ খানিকটা লম্বা, তার গায়ের রং কুচকুচে কালো, মাথায় ঝাঁকড়া চুল, তার গলায় কী সব বাঁধা যেন, অনেকটা পাথরের মালার মতো। এবার নিজের ভাষাতেই ওদের সামনে এসে কিছু একটা বলল সে, ইশারা তাল মাউত। নবারুণ হালদার ইত্তানের কথাটা বোধগম্য করে বলল, ও বলছে লক্ষণটা ভালো নয়, মৃত্যুর সংকেত। নিশ্চয়ই ওরা বুঝতে পেরেছে আমরা মুখোশটা ফিরিয়ে দিয়ে আসতে যাচ্ছি। কিন্তু আপনি তো বলেছিলেন মুখোশটা ফিরিয়ে দিলে আর কোনো বিপদ হবে না। একটা কথা তোমাদের আমি বলিনি, বললে তোমরা আগেই ভয় পেতে। মুখোশটা ফিরিয়ে দেওয়ার সময়ও আনুবিস আর তার ওই জাদুকর এবং ওই মমিটা চেষ্টা করবে যাতে আমরা মুখোশটা ফিরিয়ে দিতে না পারি, যাতে আরও একটা আত্মা এবং আরও একটা শরীর তারা জমা করতে পারে আনুবিসের জন্য। এখানে একটা গল্প আছে। আনুবিস যখন ওই মুখোশের মাধ্যমে হাজার একটা আত্মাকে নিজের বশে আনতে পারবে, তখন ওই জাদুকরের মমিকে সে আবার মুক্ত করে দেবে।
আর ওই কারণেই ওই মমি ওখান থেকে বার করে নিয়ে গেলেও আবার ওখানেই সেটা ফিরে আসে, আর যে নিয়ে যায় তার উপরে নেমে আসে অভিশাপ। এই কথা শুনে নিলয় আর অবিনাশ দুজনেই যেন ভয় পাথর হয়ে গেল। নিলয় কাঁপা কাঁপা স্বরে বলল, তার মানে ওরা এখনো আমার পিছন ছাড়েনি? ওরা এখনো আমার সাথে আছে? নিলয়ের ভয় পাওয়া গলার কথা শুনে ওরা পেছনের দিকে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। একটা ব্যাপার ওরা এতক্ষণে বুঝতে পেরেছে, নিলয় যা দেখতে পাচ্ছে তা ওরা সহজে দেখতে পাচ্ছে না, কিন্তু এবার ওরা দেখতে পেল আসলে নিলয় সত্যিই দেখছে সমুদ্রের বুকে যেন একটা কালো অন্ধকার বালির ঝড়ের মতো কিছু একটা এগিয়ে আসছে ওদের দিকে। একটা শোঁ শোঁ শব্দের সাথে অদ্ভুত বুনো গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ইত্তান চিৎকার করে বলল, আরবে! আর সঙ্গে সঙ্গে নবারুণ হালদার ছুটতে ছুটতে বললেন, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, মরুভূমিতে বালির ঝড় আসছে। ওই ঝড়ের মধ্যে যদি একবার পড়ি তাহলে আর বেঁচে ফিরে যাওয়া যাবে না। নবারুণ হালদার আর অবিনাশ দুপাশ থেকে নিলয়কে চেপে ধরল। ইত্তান আগে আগে একরকম দৌড়তে লাগলো। নিলয় চিৎকার করে বলল, ছেড়ে দাও, আমার নাম ধরে ডাকছে ওরা, আমায় ছেড়ে দাও। ওই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, আমায় ডাকছে, আমাকে ছেড়ে দাও। কেমন যেন চিৎকার করতে লাগলো নিলয়, আর তার সঙ্গে ওদের দুজনের হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইল পিছনে অন্ধকারের দিকে। ওদেরও কেমন যেন মনে হলো সত্যি পেছনের অন্ধকারের মধ্যে মরুভূমির বুকে জেগে উঠেছে একে একে অনেকগুলো অতৃপ্ত শরীর, যেন মাটির বুক থেকে বেরিয়ে আসছে অজস্র কঙ্কাল। তারা এক্ষুনি আরও বড় হবে, আর তারপর ওদের শরীরগুলোকে টেনে বালির তলায় কোথায় সমাধি দিয়ে দেবে। ইত্তান দৌড়চ্ছিল। দৌড়তে দৌড়তে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সে চারপাশে তাকিয়ে দেখল, আকাশের দিকে তাকিয়ে পিরামিডের দিকে দেখল। কি হলো, দাঁড়ালে কেন? কথাটা নবারুণ নিজের ভাষাতে বললেও ইত্তান নিজের ভাষাতেই উত্তর দিল, লাকাদ আতায়েতু। এটাই সেই জায়গা? তাহলে তো এক্ষুনি আমাদের নিচে নামতে হবে, কিন্তু এখানে কোথায় পথ আছে তা তুমি বুঝতে পারবে কি করে? ইত্তান এবার একটা অদ্ভুত কাজ করে বসল। ওই পিরামিডের দিকে তাকিয়ে নিজের জায়গা সামান্য বদলালো। অবিনাশের মনে হলো পিরামিডের মাথার ঠিক ওপর দিয়ে ইত্তান যেন তারাটাকে দেখতে চাইছে। তারপর বালির ওপর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সে দুহাতে বালি সরাতে লাগলো। একসময় হাত তুলে ওদের ডাকতে ওরা সেখানে গিয়ে দেখতে পেল একটা কি যেন রয়েছে আংটার মতো। সেই আংটাটা টেনে ধরতেই বালি ঝুরঝুর করে পড়ে গেল ভেতরের দিকে, আর তার সঙ্গে ওরা দেখতে পেল অন্ধকার একটা ঘর। তাড়াতাড়ি নেমে গেল ওরা সকলে ইত্তানের পেছনে। অবিনাশ যখন নিচের দিকে নামছে তখন হঠাৎ করে দেখতে পেল একটা ভয়ঙ্কর দৃশ্য। এতক্ষণ ধরে যেটাকে ওরা অন্ধকারে বালির ঝড় বলে মনে করেছিল সেটা আসলে বালির ঝড় নয়। কালো কালো কতগুলো ছায়ামূর্তি যেন একযোগে দৌড়ে আসতে চাইছে ওদের দিকে, আর তার সঙ্গে গোটা মরুভূমিতে ভরে উঠেছে একটা অদ্ভুত সুর। ইত্তান সেদিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। তারপর হুড়মুড় করে নিচে নেমে আংটাটা দিয়ে বন্ধ করে দিল দরজাটা, আর তার সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারল সেই আংটা দেওয়া দরজাটার ওপর কারা যেন এসে ধাক্কা দিচ্ছে বারবার। সেটা দিয়ে নিচের দিকে নেমে ওরা যে স্থানে এলো সেখানে কিন্তু মশাল জ্বলছে। অবিনাশ একটু অবাক হয়ে ভাবল, এখানে মশাল জ্বালিয়েছে কে? আর মশালগুলো জ্বলছেই বা কিভাবে? হ্যাঁ, তবে মশালের আগুনগুলো যেন স্থির, হাওয়া দিলেও সেই আগুন নড়বে না। নবারুণ হালদার বোধহয় অবিনাশের মনের প্রশ্নটা আন্দাজ করতে পেরেছিল। নিলয়ের ততক্ষণে প্রায় জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। বিড়বিড় করে কি যেন একটা বলছে, তার মুখের কাছে কান এনে ওরা সেই কথার অর্থ বুঝতে পারছে না। নবারুণ হালদার বুঝতে পারল যে ভাষা নিলয় এখন কথা বলছে সেটা আরবি ভাষা ছাড়া অন্য কিছু হতে পারে না। ইত্তান তার কথাগুলো ভালো করে শুনল, তারপর নিজের ভাষায় নবারুণ হালদারকে কিছু একটা বলতেই নবারুণ হালদারের দুটো চোখ যেন বিস্ফারিত হয়ে এলো। অবিনাশ, ওরা বুঝতে পেরেছে যে আমরা এখানে কি করতে এসেছি। আমাদের আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি চলো। দুপাশে মশালের আলোয় ওরা সেই স্থান ধরে হেঁটে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। ওরা যেখানে রয়েছে সেটা একটা গুহা পথ।
সেখান দিয়ে গিয়ে ঢুকতে হবে ওই পিরামিডের তলায়, যেখানে শুয়ে রয়েছে অনেক বছর ধরে আনুবিসের ভক্ত সেই জাদুঘরের মমি, যার নাম পিথেরাস। ওরা সেই অন্ধকারের মধ্যে মশালের আলোয় হাঁটতে লাগলো। আগের মতোই ইত্তান আগে আগে চলেছে, আর পেছনে ওরা তিনজন চলতে চলতে আসছিল। কিন্তু নিলয়ের কথা বলার শব্দটা কমে আসছিল। তার মাথা কেমন হেলে পড়তে লাগলো বারবার। অবিনাশ বলল, এটা কি হচ্ছে? আপনি তো বলেছিলেন 21 দিনের পর যা হবার হবে। তাহলে এখন আমরা সেই মমির কাছাকাছি এসেছি। সেই মমির কাছাকাছি এসে ওই মুখোশ ফেরত দিতে পারলেই তো অভিশাপ কেটে যাবে। তাই সেই মমি এখন নিলয়কে তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করবে। নিলয় কোনো ক্ষতি হবে না তো? হ্যাঁ। নবারুণ হালদার অদ্ভুত ফ্যাকাশে চোখে মুখ তুলে তাকালো অবিনাশের দিকে, কিন্তু কিছু বলল না। আরও খানিকটা এগিয়ে যাওয়ার পরে কিন্তু অবিনাশের মনে হলো কোত্থেকে যেন অদ্ভুত কিছু কথা ভেসে আসছে। ইত্তান একবার করে সামনে এগিয়ে চলেছে আর দুদিকে তাকিয়ে দেখছে। মশালের আলোয় পথ চলতে আর অসুবিধে হয় না, কিন্তু জায়গাটা কোথায় আর এখানে কোথায় কি রয়েছে সেই সমস্ত কিছু অবিনাশ জানে না। তাই কেমন একটা অদ্ভুত ভয় হচ্ছিল তার। নবারুণ হালদার তেমন কিছু বলছে না। ইত্তানও নিজের মতো করে কিছু একটা বোঝার চেষ্টা করতে করতে এগিয়ে চলেছে। শুধু নিলয় অদ্ভুত ভাষায় বিড়বিড় করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বলছে, ওরা আমায় নিতে আসছে, ওরা আমায় নিতে আসছে। অবিনাশ তাকে শক্ত করে ধরে বলছে, কেউ তোকে নিয়ে যেতে পারবে না, চিন্তা করিস না, কেউ তোকে নিয়ে যেতে পারবে না। আরও খানিকটা এগিয়ে গেছে ওরা। ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মনে হলো একসাথে যেন উত্তাল হাওয়া গুহার কোনো মুখ দিয়ে ঢুকে পড়েছে ভেতরে, আর তারপর আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসছে। ওরা তাড়াতাড়ি একরকম ছুটতে লাগলো সামনের দিকে, কিন্তু তার আগেই সেই অদ্ভুত হাওয়াটা যেন ওদের কাছে এসে পড়ল। পেছনের দিকে তাকিয়ে ওরা দেখতে পেল পেছনের মশালগুলো দপদপ করে নিভে যাচ্ছে, আর একটা কালো রঙের অন্ধকার যেন ওদের দিকে ছুটে আসছে। ইত্তান সঙ্গে সঙ্গে এক পাশ থেকে একটা মশাল হাতে তুলে নিয়েছিল, আর তারপর দেওয়ালের গায়ে লম্বা হয়ে দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু ওরা সেটা করতে পারেনি। তার আগেই কালো অন্ধকারের মতো হাওয়ার ঝড়টা এসে ওদের গায়ে ধাক্কা দিল। কোথায় কে যে ছিটকে গেল সেটা বোঝা গেল না, শুধু অবিনাশ চিৎকার করে ডেকে উঠল, নিলয়! নিলয় যখন চোখ খুলল তখন সে দেখতে পেল সে এসে দাঁড়িয়েছে একটা ঘরের মধ্যে। তার মাথার উপরে ছাদটা অনেক উঁচু, সেই ছাদের শেষ প্রান্ত দেখা যায় না। চারপাশের দেওয়ালগুলো বেশ খানিকটা দূরে দূরে, চারপাশে কেউ কোথাও নেই। শাড়ি দিয়ে রাখা কফিন, ঠিক যেমন কফিন সে তার ঘরের বিছানার এক পাশে দেখেছিল, তেমনই কফিন। যে কফিনের সামনে সে পড়ে রয়েছে সেই কফিনটা সাদা, তার গায়ে হলদে পরদ জমেছে, আর সেই কফিনের একদম ওপরের দিকের মাঝখানে রয়েছে একটা মুখোশ। মুখোশটার দিকে তাকাতে নিলয়ে কেমন যেন চমকে ওঠে। এটা তো সেই মুখোশ, এক পাশটা লাল এক পাশটা কালো। এই মুখোশের জন্যই তো তাদের এত বিপদ। কিন্তু বাকিরা কোথায় গেল? অবিনাশ, নবারুণ হালদার আর ওই লোকটা? নিলয় কোনো রকমে চিৎকার করে তাদের ডাকতে লাগলো, অবিনাশ, অবিনাশ, নবারুণ বাবু, ইত্তান। কিন্তু কেউ সাড়া দিল না। সঙ্গে সঙ্গে নিলয় আবার সেই সুরটা শুনতে পেল, সেই অদ্ভুত সুর যেন ঘরের চারপাশ থেকে ভেসে আসছে। নিলয় চিৎকার করে সামনের দিকে ছুটে গেল, বন্ধ করো, বন্ধ করো এই সুর, আমি আর পারছি না, বন্ধ করো। কিন্তু সেই সুর বন্ধ হলো না, আর তার সঙ্গে সঙ্গে সুরের সাথে আরও কি যেন দুর্বোধ্য শব্দ ভেসে আসতে লাগলো নিলয়ের কানে। নিলয় বুঝতে পারলো চারপাশে আলোটা যেন হঠাৎ করে আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে, আর তার সঙ্গে সঙ্গে যে দৃশ্যটা সে দেখল তাতে যেন তার পায়ের তলা থেকে মাটিটা সরে যেতে লাগলো। প্রতিটা কফিনের ঢাকনা আস্তে আস্তে খুলে যাচ্ছে, আর সেই কফিনগুলো থেকে আস্তে আস্তে উঠে আসছে একটা করে মমি। নিলয় যেদিকে তাকায় সেদিকেই একটা করে মমি যেন উঠে বসে তার দিকে তাকিয়ে দেখছে, আর সেই মুখোশটা ঠিক তখনই যেন হাওয়ায় ভাসতে ভাসতে
এগিয়ে আসতে লাগলো তার দিকে, যেন মনে হলো অদৃশ্য কোনো একটা মুখোশ তার মুখে পরিয়ে দিতে চাইছে। না না, ওই মুখোশ আমি কিছুতেই পরবো না, না। চারপাশ থেকে ভেসে আসা সেই অদ্ভুত সুর আর শব্দগুলো যেন নিলয়ের মাথার মধ্যে ঢুকে তাকে একটাই কথা বলে যাচ্ছে, মুখোশটা পরে নাও, পরে নাও মুখোশটা, আর তারপর আমাদের কাছে এসো। মুখোশটা পরে নাও, পরে নাও মুখোশটা, আর তারপর আমাদের কাছে এসো। পরে নাও, পরে নাও। নিলয় দৌড়তে লাগলো। যেদিকে দৌড়ে সেদিকে সেই কফিন, আর কফিনের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা করে মমি। দেওয়ালটা যেন বাড়তে বাড়তে বহু দূর পর্যন্ত বেষ্টিত হয়ে যাচ্ছে। কিন্তু নবারুণ হালদার, ইত্তান, অবিনাশ সবাই গেল কোথায়? তাহলে কি সবাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? হঠাৎ করে নিলয়ের মনে হলো তাহলে কি সবাই মিলে ইচ্ছে করে তাকে এই মমিদের রাজ্যে ফেলে দিয়ে গেল? কেননা যখন তারা এই গুহাপথ ধরে এগিয়ে আসছিল তখনও তো সবাই একসঙ্গে ছিল। তাহলে তাকে পিরামিডের ভেতর মমিদের কাছে ফেলে রেখে তারা পালিয়ে গেল কেন? তারা ফিরে গেল কেন? নিলয় আগের মতোই দৌড়তে লাগলো, কিন্তু কোথাও যাওয়ার মতো কোনো পথ পেল না। ততক্ষণে মমিগুলো একেবারে বাইরে বেরিয়ে এসেছে। হঠাৎ করে নিলয়ের মনে হলো সমস্ত কফিনগুলো যেন একই রকম। সঙ্গে সঙ্গে বালির ওপর আসা পথে নবারুণ হালদারের বলা একটা কথা তার মনে পড়ল। আসলে যা হয়ে চলেছে তার আসল কারণ কিন্তু ওই আনুবিসের ভক্ত জাদুকর পিথেরাসের জন্য হয়েছে। সে তার মায়া বলে ওই মুখোশ তৈরি করেছে। সে তার মায়া বলে নিলয়কে বারবার এমন কিছু দেখাচ্ছে যাতে সে ভয় পায়, এবং ভয় পেয়ে আত্মসমর্পণ করে ফেলে ওই মুখোশটার কাছে। শেষ পর্যন্ত সে তার মায়া বলে নিলয়কে ভয় দেখাতে চাইবে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে নিলয় চমকে দাঁড়ালো। মুখোশটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে তার পিছু পিছু এগিয়ে চলছিল। এবার সে মুখোশটার দিকে ঘুরে তাকালো, আর সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই কালো মুখোশটার দুটো চোখের জায়গায় যেন জ্বলন্ত লাল রঙের দুটো চোখ। এবার সেই মুখোশের দিকে তাকিয়ে নিলয় বলল, তুমি যেই হও না কেন, তুমি আমায় ভয় দেখাতে পারবে না। আমি তোমায় ভয় পাই না। কথাটা বলার সঙ্গে সঙ্গে চারপাশটা কেমন যেন কেঁপে উঠল। আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। এতক্ষণ যে মমিগুলো কফিন থেকে বাইরে বেরিয়ে এসেছিল, সেই মমিগুলো আবার আস্তে আস্তে কফিনের ভেতর ঢুকে পড়ল। তাদের ঢাকনাগুলো আটকে গেল। নিলয়ের চোখের সামনেটা মুহূর্তের জন্য ঝাপসা হয়ে এসেছে। অমনি সে শুনতে পেল অবিনাশের গলা। নিলয়, নিলয়, তোর কিছু হবে না? নিলয় ভাই, নিলয়, একবার চোখ খোল, একবার চোখ খোল, প্লিজ প্লিজ, একবার চোখ খোল। চোখ খুলতেই নিলয় দেখতে পেল সে ওই অন্ধকার গুহাপথের মধ্যে শুয়ে রয়েছে। তার চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে অবিনাশ, নবারুণ হালদার আর ইত্তান। নিলয় চোখ খুলতেই এবার তারা একরকম তাড়াতাড়ি এগোতে লাগলো সামনে। পথে চলতে চলতে অবিনাশ জানালো সেই ধুলোর ঝড়ে হঠাৎ করে নিলয় জ্ঞান হারিয়ে ফেলেছিল। তার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে এসেছিল। নিলয় বুঝতে পারল আসলে এই সমস্ত বিষয় হচ্ছিল পিথেরাসের মায়ায়। মমি যে ঘরে রয়েছে সেই ঘরে ঢোকার জন্য আরও একটা দরজা ছিল। সেই দরজার সামনে এসে দাঁড়িয়ে ইত্তান কি একটা যেন বিড়বিড় করল। তার গলায় ঝুলতে থাকা সেই অদ্ভুত রঙিন পাথরের মালাটা দরজার গায়ে ঠেকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে একটা দেওয়ালের কাছে একটা জায়গায় হাত দিয়ে চাপ দিতেই দরজাটা ঘর ঘর শব্দ করে খুলে গেল। আর তার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভেসে এলো একটা ঠান্ডা বাতাস। ওরা সেই ঘরের ভেতর ঢুকে পড়তেই দরজাটা আবার নিজে থেকে বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই নিলয় সামনের দিকে তাকিয়ে দেখতে পেল কফিনটাকে। ঘরটা খুব একটা বড় নয়, সাধারণ ঘর থেকে প্রায় 10 গুণ মতো হবে। ঘরের মধ্যে কফিনটা মাঝখানে রয়েছে। তার চারপাশে রয়েছে মানুষের ব্যবহার করার জন্য অনেক কিছু, সোনাদানা, হিরে জহরত ছাড়াও জামা কাপড়, খাদ্যবস্তু, এমনকি আরও অনেক কিছু রয়েছে।
তবে সেই সব দিকে ওদের নজর গেল না। সামনের দিকে এগিয়ে গিয়ে নবারুণ হালদার নিজের ব্যাগ থেকে মুখোশটা বের করলো। তারপর কফিনের এক পা যেখানে থাকার কথা সেখানে মুখোশটা রেখে ইত্তার আর নবারুণ হালদার মিলে দুর্বোধ্য কিছু মন্ত্রোচ্চারণ করতে লাগলো। অবিনাশ নিলয় অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো। একসময় নিলয়ের মনে হলো তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন একটু বেশি জোরে ধক ধক করছে। আর তারপরেই তার মনে হলো তার পাশে অবিনাশ দাঁড়িয়ে নেই, অবিনাশের জায়গায় দাঁড়িয়ে রয়েছে আনুবিস। একটা বড় বড় নখওয়ালা হাত তার গলার কাছটায় চেপে ধরে রয়েছে, আর সেই শিয়াল মুখের অদ্ভুত হাসিতে নিলয় ভয় পেয়ে ছিটকে গেল দুপা পেছনের দিকে। কি হলো, কি হলো, এত ভয় পাচ্ছিস কেন? আনুবিস, আমি তোমায় ছাড়বো না, তোমায় আমি। নিলয় আবার ভুল দেখছে, ওই পিথেরাস ওকে ভুল দেখাচ্ছে। আমরা আমাদের মন্ত্র শেষ করতে না পারলে ওই মুখোশকে ঘুম পাড়াতে পারবো না। তার আগে পর্যন্ত নিলয়কে যেভাবেই হোক আটকাতে হবে। ও যদি একবার ওই মুখোশটা পরে নেয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এখান থেকে আমরা কেউ আর বেরোতে পারবো না। ততক্ষণে নিলয় সামনের দিকে ছুটতে শুরু করেছে। অবিনাশ তার পিছু পিছু এগিয়ে যায়। নিলয় কোত্থেকে যেন একটা ভারী পাথরের ফুলদানির মতো কিছু তুলে ধরে, তারপর সেটা অবিনাশের দিকে ছুঁড়ে দিয়ে বলে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমায়। ফুলদানিটা অবিনাশের মাথায় এসে লাগতো। সে একপাশে সরে এসেছিল বলে তার কাঁধের কাছে এসে পড়ে। অমন ভারী ফুলদানিটা কাঁধের কাছে এসে লাগতে তার কাঁধ বেশ খানিকটা জখম হয়। এক হাতে কাঁধটা চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অবিনাশ বলল, নিলয় অমন করিস না, অমন করিস না নিলয়, একবার 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 তাকিয়ে দেখ, একবার তাকিয়ে দেখ, আমি তোর বন্ধু অবিনাশ। হ্যাঁ, আমি তোর বন্ধু। আমরা আমরা তোকে বাঁচানোর চেষ্টা করছি নিলয়। তুই 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 এই মায়া জল থেকে বেরিয়ে আয় প্লিজ নিলয় ভাই, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। নিলয় কিন্তু বেরোতে পারে না। সে গোটা ঘরে ছুটতে থাকে আর বারবার চিৎকার করে বলতে থাকে, আমায় ওরা ছাড়বে না, আমায় ওরা ছাড়বে না। এদিকে ইত্তান নিজের মতো বিড়বিড় করে মন্ত্র পড়ে চলেছে। আর তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কফিনের ডালাটা যেন নিজে থেকেই খুলে যাচ্ছে। নিলয় এবার থমকে দাঁড়ালো। তার চোখ মুখের অবস্থা দেখে ওরা ভয় পেয়ে গেল। তার দুটো চোখ যেন টকটকে লাল হয়ে গেছে, চোয়াল ঝুলে পড়েছে। এবার কফিনের কাছ থেকে বেরিয়ে এলো একটা অর্ধেক শরীর, তার দুটো চোখ ছাড়া সব কিছুই সাদা কাপড়ে জড়িয়ে রাখা। একটা দুর্গন্ধে ভরে উঠল ঘরটা। ইত্তান জোর গলায় এবার কিছু একটা বলতে লাগলো। ইতে নাসিয়াকতে নেড়ে শুন বুসাব। ইত্তানের কথার সাথে সাথে কফিনটা আরও খুলে যাচ্ছে। ধীরে ধীরে কফিনের ভেতর সেই মমিটা উঠে বসলো, আর তখনই মুখোশটা এসে পড়লো একদম নিলয়ের পায়ের কাছে। নিলয়, নিলয়, ভুল করে ওই মুখোশটা মুখে দেবে না। এই মুখোশটা পরিয়ে দিলে আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হয়ে যাব। আমায় আর কেউ আটকাতে পারবে না, কেউ না। আমার মধ্যে জেগে উঠবে আনুবিসের ভক্ত জাদুকর লিথিয়ামের আত্মা। এই কথা শুনে ঘরের মধ্যে থাকা সকলেই কেমন যেন অবাক হয়ে গেল। কি ভেবেছিলে তোমরা, কি ভেবেছিলে? আমি কিছু জানি না? হ্যাঁ, আমি কিছু জানি না। আমি এখানে আসার আগে ওই মুখোশটা নিয়ে অনেক পড়াশুনো করেছি। আজ ওই মুখোশটার জন্যই আমি আজ এখানে এসেছি। এসব কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? সেদিন আমি ইচ্ছে করেই মুখোশটা পরেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করে, যাতে আমি সব কিছু দেখতে পারি। আর আজ তাই। নিলয়ের কথায় সবাই কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু ইত্তার আঙুল তুলে চিৎকার করে দেখালো কফিনের ওপর উঠে আসা সেই মমিটার দিকে। আর সঙ্গে সঙ্গে নবারুণ হালদার চিৎকার করে বলল, পিথেরাস আমাদের বোকা বানাচ্ছে। ওই নিলয় যদি একবার মুখোশটা পরে নেয় তাহলে ওকে আর বাঁচানো যাবে না। এবার ওদের সকলের চোখ গেল নিলয়ের চোখের দিকে।
নিলয়ের মুখ থেকে তখনও কথা বেরিয়ে আসছে, কিন্তু তার চোখ দুটো স্থিরভাবে তাকিয়ে রয়েছে কফিনের ভেতর উঠে বসা পিথেরাসের মমির চোখের দিকে। অবিনাশ সময় নষ্ট না করে ছুটে গেল নিলয়ের দিকে। পিথেরাসের দুটো হাত যেন বড় বড় হয়ে এগিয়ে এলো অবিনাশের দিকে, আর সেই হাতটা অবিনাশের পাটা চেপে ধরতে যাবে, ঠিক তার আগেই সে নিলয়ের হাত থেকে মুখোশটা ছিনিয়ে নিল, আর তারপর সেটা ছুঁড়ে দিল নবারুণ হালদারের দিকে। মুখোশটা হাত থেকে ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে নিলয় কেমন যেন জ্ঞান হারিয়ে ফেলার মতো মাটির ওপর ধপ করে পড়ে গেল। এতটা ছুটে গিয়ে লাফিয়েছিল অবিনাশ, তাও টাল সামলাতে না পেরে মাটির ওপর মুখ থুপড়ে পড়ে। এরপর মুখোশটা হাতে তুলে নিল ইত্তান। তারপর সেই মুখোশটা মমির ঠিক পায়ের কাছে রেখে দু হাতে ওপরের দিকে তুলে দুর্বোধ্য স্বরে কিছু মন্ত্রোচ্চারণ করতে লাগলো। সঙ্গে সঙ্গে কফিনের দরজাটা আবার বন্ধ হয়ে যেতে লাগলো। কফিনের ভেতরের মমিটা দুটো হাত উপরের দিকে তুলে অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করলো। ঘরের ভেতর যেন আবার ধুলোর ঝড় উঠল, কিন্তু ইত্তান তবুও দুটো হাত তুলে একভাবে মন্ত্র করে চলেছে, সে থামছে না। নবারুণ হালদার এগিয়ে গিয়ে অবিনাশকে তুলল। তারপর দুজনে মিলে নিলয়কে জাগাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু নিলয় জ্ঞান হারিয়েছে। তার গোটা শরীর যেন মুহূর্তের মধ্যে আরও খানিকটা শুকিয়ে গেছে। ইত্তানের গলার স্বর কেমন যেন হয়ে আসতে লাগলো, তার গোটা শরীর ঘামে ভিজে গেল, ঠকঠক করে কাঁপতে লাগলো সে, কিন্তু তবুও দুটো হাত উপরের দিকে তুলে সে মন্ত্র পড়ে চলেছে। কফিনটা তখনও সামান্য ফাঁক হয়ে রয়েছে, আর সেই ফাঁক দিয়ে তখনও দুটো হাত দেখা যাচ্ছে। আর এরপর একটা অদ্ভুত শব্দ করে কফিনটা বন্ধ হওয়ার সাথে সাথে ঘরের ভেতর ধুলোর ঝড়টা থেমে গেল মুহূর্তের মধ্যে। আর ঠিক তখনই ওরা অবাক হয়ে দেখতে পেল নিলয়ের হাঁ করা মুখ থেকে একটা কালো অন্ধকারের মতো ধোঁয়া যেন বাইরে বেরিয়ে গেল। আর ইত্তান পারল না, মাটির ওপর ধপ করে পড়ে গেল। তাড়াতাড়ি এগিয়ে এসে নবারুণ হালদার তাকে তুলে ধরল। তারপর ওরা যে কিভাবে সেই ঘর থেকে বেরিয়ে আবার বালি সমুদ্র থেকে ওদের হোটেলে ফিরেছিল সেটা ওরা নিজেরাও ভালোভাবে বলতে পারবে না। সেই রাতটা ওরা সকলেই একটা ঘরে কোনো রকমে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল। পরদিন সকালে যখন নিলয়ের ঘুম ভাঙল তখন দেখল সকলে উঠে পড়েছে। ইত্তান, নবারুণ হালদার, এমনকি অবিনাশ সবাই স্নান সেরে নিয়েছে। উঠে বসতেই তার মনে হলো মাথাটা কেমন যেন হালকা লাগছে, গোটা শরীর তার ঝরঝরে লাগছে। ক্লান্ত গলায় সে প্রশ্ন করল, ওই মুখোশটা কোথায় গেল? ওই মুখোশটা যেখানে ছিল সেখানেই চলে গেছে। ইওয়ানের কাছ থেকে আমি সমস্তটাই আবার জানতে পেরেছিলাম। আসলে মুখোশটা ওই মমি থেকে চুরি গিয়েছিল। জাদুকর পিথেরাস বানিয়েছিল অদ্ভুত ওই মুখোশ। মানুষের আত্মাকে পিথেরাসের সঙ্গে যুক্ত করে দেয় ওই মুখোশ, আর তারপর পিথেরাস যা দেখাতে চায় সে তাই দেখতে পায়। কিন্তু হোটেলের ঘরে সেই সাপটা তো আমিও দেখেছিলাম। নবারুণ হালদার সামান্য হেসে বললেন, ওটাকে আমিও দেখেছিলাম। ওটা কোনোভাবেই পিথেরাসের মায়া হতে পারে না, ওটা অন্য কিছু। সেদিন বিকেলে ওরা বেরিয়ে ইজিপ্টের এদিক ওদিক ঘুরে দেখেছিল। ওখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে। একটা সংরক্ষণাগার আছে, সেখানে ওরা এসেছিল। ঘুরতে ঘুরতে একসময় একটা কাঁচের ঘরের মধ্যে কি একটা দিকে চোখ চলে যায় নিলয়ের। সেদিকে তাকিয়ে সে দেখতে পায় সেখানে আনুবিসের একটা অদ্ভুত মূর্তি, আর সেই মূর্তির পাশে আনুবিসের পায়ের কাছে বসে রয়েছে আরও একজন। তাকে দেখতে প্রাচীন মিশরীয়দের মতো। তার পোশাক আশাক সমস্তটা একই রকম, কিন্তু যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি অবাক হয়ে গিয়েছিল নিলয়, সেটা হলো সেই পাথরের ছোট মূর্তির ঠিক ডান হাতের কাছে আঁকা রয়েছে একটা মুখোশ। যে মুখোশটা নিয়ে এত কিছু, সেই মুখোশটা। সেটা অবিনাশ নবারুণ হালদারকে দেখাতেই তিনি বললেন, এই মুখোশটা পিথেরাস আনুবিসের কাছ থেকে সংগ্রহ করেছিল, তাই না? তার মানে এর আগে ওই মুখোশটা আরও অনেকের প্রাণ নিয়েছে। কিন্তু এই মুখোশটা তো গ্রামের ঘরেই ছিল, তাই না?
তাহলে ওখান থেকে মুখোশটা আরও কারো প্রাণ নিল কি করে? হ্যাঁ, ওই মুখোশে পিথেরাসের জাদু রয়েছে। ওই মুখোশ এক জায়গায় থাকতে দেখা গেলেও মুখোশটা শুধু একটা নেই, ওই মুখোশ অনেক রয়েছে। প্রতিটা মুখোশ একটা মুখোশ থেকেই বেরিয়ে এসেছে, আর তাই ওই মুখোশকে আটকাতে গেলে তাকে আবার ওই কফিনের মধ্যেই বন্দি করতে হবে। তবে অমন মুখোশ গোটা পৃথিবীতে আরও ছড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে বুঝতে পারছো ওই পিথেরাসের ক্ষমতা কত বেশি। সত্যি ওরা এতটা আন্দাজ করতে পারেনি। এবার যেন বুঝতে পারলো সত্যি কত বড় বিপদ থেকে ওরা রক্ষা পেয়েছে। আর দুদিন ইজিপ্টে কাটিয়ে ওরা বাড়িতে ফিরে এলো। নিলয় সুস্থ হতে বেশ কয়েক মাস লেগেছিল। তবে এরপর আর কখনোই সে এমন স্বপ্ন দেখেনি, এমনকি নিজের বাড়িতেও কখনো এমন কিছু দেখেনি যাতে কোনো অদ্ভুত ভয় সে পায়। কিন্তু এরপর আরও একটা ঘটনা ঘটেছিল যেটা নবারুণ হালদার, নিলয় কিংবা অবিনাশ কেউ জানত না। ইত্তান তার বাড়িতে গিয়েছিল। সে কিছু তন্ত্রমন্ত্র জানত, তাই তার কিছু ক্ষমতা ছিল। একদিন রাতে সে নিজের ঘরে ঘুমোচ্ছে, হঠাৎ করে মনে হলো দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। ইত্তান তার বাড়িতে একাই থাকতো। দরজায় ধাক্কা শুনে সে ঘুম চোখে দরজা খুলতেই দেখতে পায় কেউ কোথাও নেই। আবার দরজা বন্ধ করে ঘরে এসে শুয়ে পড়তে যাবে, আবার দরজায় ধাক্কা। এমন করে তৃতীয়বার যখন সে দরজা খোলে তখন দেখতে পায় তার বাড়ির বাইরে অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ইত্তান নিজের ভাষাতেই তার উদ্দেশ্যে প্রশ্ন করতে একটা অদ্ভুত সুর শুনতে পায়। এমন একটা সুর যেটা বড্ড চেনা, কিন্তু সেই সুরটা কিছুতেই সে মনে করতে পারছে না। সেই সুর শুনতে শুনতে একসময় অন্ধকারের মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়ে ইত্তান। তারপর যে ইত্তান কোথায় গিয়েছিল সে কথা আর কেউ জানে না। এক রাতের অন্ধকারে ইত্তান ইজিপ্টের বুক থেকে উধাও হয়ে গিয়েছিল। অনেকদিন পর খবরটা পেয়েছিল নবারুণ হালদার। খবরটা পেয়ে সে আবার দেখা করেছিল নিলয় আর অবিনাশের সাথে। ওদের ঘরে বসে চিন্তিত গলায় বলল, আচ্ছা, কিন্তু ইত্তারের কি হলো? হ্যাঁ, আমার মনে একটা সন্দেহ রয়েছে। পিথেরাস ছিল আনুবিসের অনুগত ভক্ত। আনুবিস মিশরীয় একজন দেবতা, তাই সেই দেবতার ভক্তের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ইওয়ান। নিশ্চয়ই সেই ইওয়ানের কোনো ক্ষতি করেছে। কিন্তু ইত্তান তো অনেক কিছু জানতো, তাহলে তার ক্ষতি সে করলো কিভাবে? সাধারণ মানুষ হয়ে ভগবানের সাথে লড়াই করা যায় না। আনুবিসের দৃষ্টি পড়েছিল ইওয়ানের উপরে, তাই সে তাকে নিয়ে গেছে। দুদিন আগে আমি খবরটা পেয়েছি, কিন্তু আমার ভয় হচ্ছে আনুবিসের দৃষ্টি আবার তোমাদের উপরেও না পড়ে। নিলয়কে ওই বিপদ থেকে বাঁচাতে তো আমরা তিনজনেই তার সাহায্য করেছিলাম। একটু সাবধানে থাকবে তোমরা, ঠিক আছে? আমরা সাবধানে থাকবো, কিন্তু আপনিও সাবধানে থাকবেন। আপনি তো ইত্তারের সঙ্গে ওই মন্ত্র পড়েছিলেন, তাই না? নবারুণ হালদার খানিকটা ভয় পেয়েছিল, কিন্তু সেটা ওদের সামনে প্রকাশ করল না। একটা দিন কাছে থেকে ফিরে গেলেন নিজের বাড়িতে। নবারুণ হালদার একটা গোপন বিষয় নিয়ে রিসার্চ করে চলেছিলেন। সেই বিষয়টা রিসার্চ যদি একবার তার সম্পূর্ণ হয় আর গোটা ব্যাপারটা যদি বাইরে আনতে পারেন, তাহলে ইতিহাস আর বিশেষ করে প্রত্নতত্ত্বের খাতায় একটা বড় রদবদল হবে। তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই একা থেকে এই অজপাড়া গাঁয়ে তিনি তার কাজ করে চলেছেন। সন্ধ্যের দিকে তার কাজের লোকটা একটু বাইরে বেরিয়েছিল। একটু পরেই দরজায় ধাক্কা পড়তে নবারুণ হালদারের মনে পড়ে তার কাজের লোক হয়তো ফিরে এসেছে। তাই উঠে গিয়ে দরজা খুলে পেছনের দিকে না তাকিয়ে বলে, বাইরে কোথাও গেলে সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসিস। কয়েকটা দিন সময়টা ভালো যাচ্ছে না, বড় বিপদ হতে পারে। অন্য সময় হলে কাজের লোক উত্তর দেয়, কিন্তু এখন উত্তর দিল না দেখে নবারুণ হালদার পেছন দিকে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটাকে দেখে ভয় পেয়ে যায়। তার হাতে একটা গুরুত্বপূর্ণ কাগজ আর পেন ছিল, কিন্তু ওই মূর্তিটাকে দেখে তার হাত থেকে খাতা পেন মাটিতে পড়ে যায়। একটা বিভৎস চিৎকার বেরিয়ে আসে তার মুখ থেকে। আনুবিস! বাইরে থেকে ভেসে আসতে থাকে একটা সুর। একটা অজপাড়া গাঁয়ের নবারুণ হালদারের বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে মিশরের মৃত্যু দেবতা আনুবিস। তার গোটা শরীর মানুষের মতো হলেও তার মাথার জায়গায় ঠিক একটা শেয়ালের মাথা বসানো। তার ডান হাতে রয়েছে একটা দণ্ড। সুরটা নবারুণ হালদারের কানের ভেতর প্রবেশ করে যেন তাকে হঠাৎ করে মোহাচ্ছন্ন করে ফেলে।
মাথাটা নেমে আসে নিচের দিকে। আস্তে আস্তে সেই দরজা থেকে বেরিয়ে আসে বাইরের দিকে। তারপর আনুবিসের পিছু পিছু চলতে থাকে এক অজানা পথে। নবারুণ হালদারের খবরটা অবিনাশ কিংবা নিলয় কেউই পায়নি। যদি এরপর ওদের কিছু হয়, নিলয় আর অবিনাশ দুজনেই আলাদা আলাদা বাড়িতে থাকতো। যদিও তারা এক এলাকাতেই থাকে, তবুও তাদের বাড়ি আলাদা। কিন্তু যেদিন থেকে নিলয় কেমন যেন হয়ে গেল, সে ঘর থেকে বাইরে বেরোতো না, সব সময় ঘরের মধ্যে থাকতো। আর একটু অন্ধকার হলেই চিৎকার করে বলে উঠত, আলো জ্বালাও, আলো জ্বালাও, অন্ধকার হলেই আসবে ও। ও সবাইকে নিয়ে গেছে, ইত্তানকে নিয়ে গেছে, অবিনাশকে নিয়ে গেছে, ও সবাইকে নিয়ে যাবে, ও কাউকে ছাড়বে না, সবাইকে নিয়ে যাবে, সবাইকে নিয়ে যাবে, আলো জ্বালাও। ক্রমে ক্রমে অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে নিলয়কে মানসিক হাসপাতালে ভর্তি করতে হলো। কিন্তু সেই হাসপাতালে মাত্র 7 দিনের মাথায় নিলয় উধাও হয়ে গেল। কোথায় গেল কেউ জানে না। কিন্তু আজ থেকে অনেক বছর পরেও যদি কেউ এই পিরামিডের পেছনের গোপন দরজা দিয়ে সুড়ঙ্গ পথে পিথেরাসের মমির কফিনের কাছে গিয়ে দাঁড়ায়, তাহলে দেখতে পাবে কফিনের ঠিক পায়ের কাছে উবু হয়ে বসে রয়েছে 4টে শরীর। খুব বেশি দেরি হলে সেই 4টে শরীর হয়তো নরকঙ্কাল হয়ে যেতে পারে। আর সেই কফিনের ঠিক পায়ের কাছে রয়েছে একটা মুখোশ। সেই মুখোশের অর্ধেকটা কুচকুচে কালো আর বাকি অর্ধেকটা লাল, রক্তের মতো। শেষ হলো সুকান্ত দাসের কলমে পিথেরাস। আজকের গল্প পাঠে ফ্রিকিফাইড স্টোরিজ, ফিকশন হান্ট, হানাবাড়ি অফিসিয়াল এবং কত কথা থেকে সায়ন্তন। অন্যান্য চরিত্রে বং স্টোরি হাব থেকে নীল, সৌমদীপ, ইন্দ্রনীল ভাতুড়ি, হানাবাড়ি অফিসিয়াল এবং হরোস্কোপ অফিসিয়াল থেকে রুভিনা আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু, স্ক্রিপ্টিং অনিন্দিতা, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমাদের মধ্যে যারা প্রচ্ছদ তৈরি করো, ভয়েস অ্যাক্টিং করো বা লেখালেখি করো, তারাও কিন্তু হানাবাড়ির সাথে যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে তার সম্পূর্ণ ডিটেলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যাও তাড়াতাড়ি গিয়ে আমাদের ইমেল করো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। বন্ধুরা, আমরা এইভাবে তোমাদের মতো অনেকজনকেই পেয়েছি আমাদের সঙ্গে। আশা করি ভবিষ্যতেও তোমাদের মতো আরও অনেকজনকে পাবো একসাথে কাজ করার জন্য। ও ভালো কথা, তোমাদের সবার প্রিয় লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে গর্ভগৃহে মৃত্যু ফাঁদ আসছে খুব তাড়াতাড়ি। এর সম্পূর্ণ ডিটেলস পেতে গেলে আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজও নজর রাখতে হবে। তাহলে তাড়াতাড়ি গিয়ে ফেসবুক পেজটাও ফলো করে দিয়ে এসো। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে। এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।